হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের পঞ্চম পর্বে। অলরেডি এই চ্যাপ্টারের উপর আমাদের 4টা ক্লাস হয়ে গেছে এবং আজকের ক্লাসেই মোটামুটি আমরা বিন্যাসের যে সেগমেন্টটা সেটা শেষ করে ফেলবো। আসলে প্রকৃতপক্ষে তোমার বিন্যাস ও সমাবেশ দুইটা কিন্তু কানেক্টেড। আমি যে শুধু বিন্যাস একদম শেষ করে ফেলতেছি 5.1 শেষ হলে তা না, আমরা যখন সমাবেশের কনসেপ্টগুলো দেখব তখনও আসলে সমাবেশের সাথে মিক্স করে বিন্যাসের কিছু ম্যাথস বা টাইপ আসবে আমাদের কাছে। তবে আপাতত সমাবেশ পড়ার আগে আজকের ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো বিন্যাসের যা যা থাকবে। গত ক্লাসে আমরা পুনরাবৃত্তিমূলক বিন্যাস দেখলাম না? আজকে সংখ্যা গঠনের ওই টাইপগুলো আমরা করব শুরুতে, যেখানে আমরা ডিজিটগুলো বা অঙ্কগুলো পুনরায় ব্যবহার করতে পারি, ইচ্ছা মতো বা একাধিকবার ব্যবহার করতে পারি, ওই পুনরাবৃত্তিমূলক বিন্যাসের কনসেপ্টের মতো। বুঝছো? সো ওইটা দিয়ে শুরু করবো আমরা আমাদের আজকের ক্লাস। চলো তাহলে দেখো কি বলা হয়েছে। পাশাপাশি দেখো দুইটা অঙ্ক, মনে হতে পারে ভাই একসাথে দুইটা অঙ্ক, আসলে একই অঙ্ক। একটা হলো একবার করে ডিজিট ব্যবহার করে, একটা হচ্ছে পুনরাবৃত্তি করে। দেখো কি বলা হয়েছে, এই অঙ্কগুলি একটিকেও পুনরাবৃত্তি না করে 3 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা গঠন করা যায়। আর এখানে বলছে ইচ্ছা মতো ব্যবহার করে কতগুলো সংখ্যা গঠন করা যায়। সো আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা কিন্তু করে করে অলরেডি আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের অভ্যাস হয়ে গেছে যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে, বাট একদম বামের অঙ্কটা শূন্য হওয়া যাবে না। সো দেখো তোমার এখানে ডিজিট কয়টা, ডিজিট আছে কিন্তু 6টা। 6টার মধ্যে তুমি শূন্য নিতে পারবা না। সো এই প্রথম যে প্লেসটা, এই যে এই বক্সটা, এখানে 0 যাবে না, 0 বাদে বাকি যে কোনো কিছু তুমি নাও। সো এটা বাকি 5টা থেকে একটা উপায় তুমি নিতে পারো, অথবা 5p1 উপায় নিতে পারো, 5ই বলতে পারো সরাসরি। আর বাকি দুই যে ঘর, তার উপর কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। যেই তুমি এখানে 0 বাদে অন্য কিছু বসায় ফেলছো, সেটা বাদ দিয়ে বাকি যে কোনো সংখ্যা বসাইতে পারবে। তাহলে সংখ্যা একটা বসানোর পরে আরও 5টাই থাকে, মানে অঙ্ক থাকে। সেই 5টা অঙ্ক থেকে দুইটা, অর্থাৎ এইটা তুমি ফিল আপ করতে পারো 5p2 উপায়। সো বেসিক্যালি এই দুইটার মধ্যে মাল্টিপ্লাই করলে আমাদের উত্তর হচ্ছে। এগুলো আমরা গত ক্লাসেও দেখছি। সো এখন আর অতটা ইলাবোরেট করতেছি না, আমরা এইখানে একটু ফোকাস করব। দেখো এখানে তুমি ইচ্ছা মতো অঙ্কগুলা ব্যবহার করতে পারো। এখন বলো, ইচ্ছা মতো ব্যবহার করতে পারার মানেই কি শুরুতে 0 ব্যবহার করবে? ব্যবহার করা যাবে? সেটা কখনোই যাবে না। শুরুর যে ঘরটা, এটা আগের মতোই তুমি 5টা উপায় ফিল আপ করতে পারো, কারণ এখানে 0 বসানো যাবে না, এটা প্রহিবিটেড। নাহলে তো সংখ্যাটা 2 ডিজিটের হয়ে যাবে, 2 অঙ্কের হয়ে যাবে। সো 0 আগেই বাদ। তার মানে এটা তুমি সেই 5p1 বা সরাসরি বলতে পারো যে 5টা উপায় ফিল আপ করতে পারতেছো। হ্যাঁ, মানলাম। দেন দ্বিতীয় যে ঘর, এটার কথা একটু চিন্তা করো তো, তুমি এখানে কয়টা সংখ্যা বসাতে পারো বা অঙ্ক বসাতে পারো? যে কোনো অঙ্ক, কারণ এখানে একাধিকবার ব্যবহার করা যাবে, ইচ্ছা মতো ব্যবহার করা যাবে। অর্থাৎ শুরুতে আমি যাকেই বসাই না কেন, পরের ঘরের উপর কোনো বাধ্যবাধকতা নেই। সো আমার 6টা অঙ্কের 6টা দিয়েই আমি ফিল আপ করতে পারবো। ইভেন তৃতীয় ডিজিটের ক্ষেত্রেও 6টা অঙ্কের 6টা দিয়েই ফিল আপ করতে পারবো। দেখো এখানে কিন্তু অপশন কমতেছিল। এটা করা যেত 5টা উপায়, এটা 4টা উপায়। ওই 5 গুণ 4কেই তো আমরা লিখি 5p2, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। সো সরাসরি তুমি বলতে পারতা দুইটা ঘর, ওই যে 6 স্কয়ার আমরা n টু দি পাওয়ার r দিয়ে মনে রাখছিলাম পুনরাবৃত্তিমূলক বিন্যাস, মনে আছে? আমি সেটা না করে একদম ধাপে ধাপে বললাম যে 6টা 6টা। সো আলটিমেট আনসার কিন্তু এই তিনটার মধ্যে গুণফল। তাহলে দেখো কত আসতেছে, 6 6 36, আর 5 আর 36-এ খুব সম্ভবত 180। ক্যালকুলেশনটা ফ্যাক্টর না, সেটা তোমরা দেখে নিও। কনসেপ্টটা বুঝলাম কিনা? ওকে, একদম সহজ। চলো আমরা আস্তে আস্তে মুভ অন করতে থাকি। এটাও আগের মতোই, জাস্ট এবার বলছে বিজোড় সংখ্যা। তাহলে আগে বাম পাশেরটা করে ফেলো। কেন দুইটা একসাথে নিছি? তুমি তো পরীক্ষায় যখন করবা তোমাকে শুধু এইটা দিবে অথবা শুধু এইটা দিবে এমন না, তোমার কাছে যে কোনোটা আসতে পারে। সো উপস্থিত বর্তমান পর্যায়ে আমি যেন দুইটাই সলভ করতে পারি, দুইটার মেন্টালিটি থাকে, সেটা পাশাপাশি করতে চাচ্ছি। বুঝছো? আচ্ছা, তাহলে আমার সেই 3 অঙ্ক বিশিষ্ট আগে সংখ্যা বসাইতে হবে। 1 2 3। এখানে বলো, তোমার যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এই যে বক্সটা, একক স্থানীয় যে ঘরটা, এখানে কি কি বসানো যাবে? 1 3 না হয় 5। মানে বিজোড় সংখ্যা দেখে হয় 1, না হয় 3, না হয় 5। তো তোমার কাছে 3টা অপশন, 3 উপায়ে ফিল আপ করতে পারো, অথবা তুমি চাইলে এভাবেও বলতে পারো যে থ্রাইস p1 এত উপায়ে ফিল আপ করা যায়। গেল। দেন বাকি দুই ঘরের উপর কোনো বাধ্যবাধকতা আছে? আছে রে ভাই, আছে। শূন্য যেখানেই আছে সেখানেই ঝামেলা। এই ঘরে তো 0 বসানো যাবে না আগের মতোই। সো এই ঘর কিন্তু 0 বাদে
জিরো বাদে বাকি যে কোনো কিছু বসাতে হবে। তো তুমি অলরেডি এখানে একটা অঙ্ক বসাইছো, আবার জিরো বাদ, তাহলে 4টা অপশন থাকে না, 4টার মধ্যে থেকে একটা, দ্যাট মিনস এই ঘরটা ফিল আপ করা যাবে 4p1 বা 4 উপায়। দেন মাঝখানের ঘর তো একটাই খালি, এর উপর আর কোনো বাধ্যবাধকতা নাই, তোমার যতগুলো ডিজিট অবশিষ্ট সব বসায় দাও। অবশিষ্ট কিন্তু সব নাই, এখানে একটা বসছে, এখানে একটা বসছে, আর 4টা থাকে, সো এই সেকেন্ড বা মাঝখানের ঘরটা তুমি 4p2, 4টার মধ্যে থেকে, সরি একটা ঘরই তো, 4টা থেকে একটা ঘর 4p1 এই উপায় ফিল আপ করতে পারো, দেন 3টার মধ্যে জাস্ট গুণ হয়ে যাবে। বলো বুঝতে পারলাম কিনা? এখন আমি চলে যাব হচ্ছে যেখানে আমরা পুনরাবৃত্তি করতে পারি। এগুলো কি 3 অঙ্ক ছিল? হ্যাঁ 3 অঙ্কই ছিল। আচ্ছা, এবার আসো পুনরাবৃত্তিমূলকেরটাই যে এখানে আগের মতোই, যে পুনরাবৃত্তি হোক আর যাই হোক আমাকে তো বিজোড় বানাইতে হবে, মানে একক স্থানীয় অঙ্ক 1 3 5 ছাড়া আর অপশন নেই। এটা তুমি 3 উপায়েই ফিল আপ করতে পারতেছো, বা আগের মতো ওই যে থ্রাইস p1 যেটাই বলো একই কথা। ওকে, দেন এই যে ঘর এখানেও তুমি শূন্য বসাতে পারবা না, বাট দেখো আগে ঝামেলা কি ছিল, এখানে তুমি যাকে বসায় ফেলছিলা এখানে তাকেও বসানো যেত না, বাট এখন তো পুনরাবৃত্তি করা যায়, দ্যাট মিনস শূন্য বাদে বাকি যে কোনো কিছু বসাইতে পারো। অর্থাৎ এটাকে ফিল আপ করার আমার 5টা উপায় আছে। ইভেন মাঝখানের ঘর এখন আমি যে কোনো সংখ্যা, মানে 6টার মধ্যে যে কোনোটাই ব্যবহার করতে পারি। দেখো 5 6 30, 3 30 90, টোটাল 90টা সংখ্যা চলে আসতেছে। বলো বুঝলাম কিনা? একদম সহজ না? জাস্ট পুনরাবৃত্তি করা যাচ্ছে, আমার কাছে আরো মনে হয় যে পুনরাবৃত্তি করা গেলে ইজি হয়ে যায়, এই যে বাদ দেওয়া লাগে না। এখানে কিন্তু ঝামেলা, দেখো অনেকে ভাববে কই ভাই আমি তো একটা ব্যবহার করছি, তাহলে 5টা থেকে একটা হওয়ার কথা না। না রে ভাই, এখানে তো শূন্যও বসানো যাবে না, 2টা বাদ, তাই 4টা থেকে একটা। এরপর এখানে এসে আবার 2টা বসায় ফেলছি, তাই 4টা থেকে একটা। তো এটা একটু ট্রিকি, আমার কাছে আরো এটা সহজ মনে হয়। বুঝলাম। একইভাবে আসো পরেরটাই যে দেখো বলছে জোড় সংখ্যা গঠন করা যাবে কিনা। যারা গত ক্লাসটা দেখছো তাদের বোঝার কথা যে ভাইয়া একক স্থানীয় অঙ্কে শূন্য থাকলেও তো জোড় হয়ে যায়, দ্যাট মিনস এখানে 2টা কেসে ভাগ করতে হবে, কারণ শূন্য যদি একক স্থানীয় অঙ্কে বসে যায় ওকে তো আর আমার ওই যে একদম বাম পাশে নিয়ে তো চিন্তা করার দরকার নাই যে সেখানে শূন্য বসানো যাবে না। তো তোমার 2টা কেস করতে হবে। একটা কেস ধরো এইরকম, কেস 1, আমি আর এখন বাংলা কথা লিখতেছি না, সরাসরি বলতেছি। ধর আমাদের কেস 1টা হলো এইরকম, যে আমাদের যে 3 ঘর তার মধ্যে শূন্য একক স্থানীয় অঙ্কে বসে গেছে, বুঝছো? শূন্য যে এই যে একক স্থানীয় অঙ্ক এখানে 0 বসে গেছে, ও একদম ফিক্সড, 0কে আমরা ফিক্সড করে দিছি। ওকে, এবং এটা একটা উপায়ে বসাতে পারো, শূন্য তো একটা সংখ্যা, সে এক উপায়ে বসায় ফেলছে। তাইলে বলো তোমার বাকি যে 2 ঘর এর উপর কোনো বাধ্যবাধকতা আছে? তোমার জোর হওয়া লাগতো, শূন্য বসে অলরেডি একক স্থানীয় অঙ্কে শূন্য বসে জোর বানায় ফেলছে, দেন তো আর কোনো বাধ্যবাধকতা নাই। দ্যাট মিনস এটা বাদ দিয়ে বাকি 5টা থেকে যে কোনো 2টা নিয়ে তুমি এটা ফিল আপ করতে পারো, দ্যাট ইজ 5p2 উপায়। কাজ শেষ। বাট কেস 2 কি হইতে পারতো? কেস 2 এরকম হইতে পারতো যে আমার ওখানে শূন্য বসে নাই, আমার একক স্থানীয় অঙ্কে শূন্য বসে নাই, দ্যাট মিনস 1 2 3 একক স্থানীয় যে অঙ্কটা এখানে বাকি 2টা জোড় অঙ্ক কে কে আছে বলো? 2 আর 4 আছে, মানে এখানে হয় 2 না হয় 4, এই 2টার মধ্যে একটা বসছে, এই 2টার মধ্যে একটা বসছে। তাহলে কয়টা উপায় করা যাবে? 2টা উপায়, অথবা বলতে পারো যে ভাইয়া 2টার মধ্যে একটা, দ্যাট ইজ টোয়াইস p1। এখন কিন্তু এই ঘরের উপর বাধ্যবাধকতা আছে, শূন্য বসানো যাবে না, শূন্য বাদে বসাইতে হবে। তাহলে অলরেডি একটা বসছে, আবার শূন্য বসানো যাবে না, কয়টা উপায় অবশিষ্ট থাকে? 4টা না? তো 4টা থেকে যে কোনো একটা, দ্যাট মিনস 4p1 উপায়। দেন ফাইনালি এই ঘরেও তো তোমার 2টা অঙ্ক বসে পড়ছে, তাই এটাও হবে 4p1 উপায়। দেন আলটিমেটলি তোমার যে উত্তর হবে, দেখো এখানে সব 4 4 4 4 4 16, 16 দুগুণে 32 আসবে, মানে এতটুকু করার পরে দেখবা 32 আসবে। আর উপরেরটা তো আসছিল 5, দেন 4 4 5 20। সো ফাইনাল আনসার কিন্তু 32 আর 20 দুটার মধ্যে যোগফল হবে 52। তুমি আগেরটা দিয়েও টেস্ট করে দেখো, দেখো এখানে কত আসতো, এখানে আসতো 4 4 4 16, 3 16 তো হচ্ছে 48। বলো তো 48 আর 52তে কত? ঠিক 100 চলে আসে না? আমরা দেখো মোট যে সংখ্যা বের করছিলাম ওইটা একটু ক্যালকুলেট করি, এটা মানে হচ্ছে 5, এটা মানে হচ্ছে 5 আর ইন্টু 4, তাহলে আসবে 4 25 100। দেখো আমাদের ক্যালকুলেশনটা যে হইছে তুমি মিলাই নিতে পারো, মোট সংখ্যা পসিবল 3 অঙ্ক বিশিষ্ট 100টা, যার মধ্যে জোড় হচ্ছে 48টা, সরি বিজোড় হচ্ছে 48টা, তাহলে জোড় কত হবে? 52টা। হ্যাঁ, 2টা কেস কি করতে হয়? যোগ করতে, এটা তো আজকে শিখাচ্ছি না, অলরেডি শিখে ফেলছো। তো তোমার ফাইনালি যে উপায় সংখ্যা সেটা কিন্তু 20 আর 32 দুইটার মধ্যে যোগফল, দ্যাট ইজ 52, এটা কিন্তু অ্যাকচুয়ালি চলে আসছে। তো তুমি একটু শিওরও হতে পারলা, হ্যাঁ এখানে আমাদের উত্তরগুলো হইছে। বলো বুঝতেছি কিনা? তাহলে এখন এই পাশেরটা করি, চলো পুনরাবৃত্তি যেটা করা যাচ্ছে এটা। এখন বলো এটার ক্ষেত্রে কি তোমার কেসে ভাগ করার দরকার আছে? নাই কিন্তু। কেন? দেখো আমি যদি শূন্য এই প্রান্তে বসায় ফেলি তাহলে এখানে আর বসানো যাবে না, তাই চিন্তা করা লাগে নাই।
বাট এখানে না বসাইলে এখানে আবার বসানো যায়, তাই চিন্তা করতে হইছে। বাট এখানে তো ইচ্ছা মতো ব্যবহার করা যায়, শূন্য বসাও আর না বসাও ডাজেন্ট ম্যাটার। সো এই যে দুইটা কেস ভাগ করলাম, পুনরাবৃত্তি করা গেলে সেই ভাগ করার আসলে প্রয়োজন পড়বে না, বুঝতেছো? তাহলে এখানে জাস্ট কি করব, আমার একটা কেসে আমি অঙ্ক করে ফেলবো যে 3টা ঘর, যার মধ্যে এই যে প্রথম ঘর এখানে শূন্য বাদে জিনিস বসবে, শূন্য বাদে। তাহলে শূন্য যদি না বসে তোমার কাছে আরো 5টা অঙ্ক থাকে, তো এটা হচ্ছে 5 গুণ বাকি 2 ঘরের মধ্যে আবার এই ঘরে তোমার জোড় অঙ্ক থাকতে হবে। জোড় অঙ্ক হলো 2, 4 অথবা 0 হলেও হবে। তাহলে এখানে 3টা উপায়, 3টার মধ্যে থেকে একটা বা এই যে 3। আর ফাইনালি লাস্টের যে ঘর, এখানে কয়টা, 1 1 চলে গেছে, তাই 4টা বসানো যাবে না রে ভাই, ইচ্ছা মতো। তাহলে যে কোনো অঙ্ক 6টার মধ্যে যে কোনোটা এখানে নিয়ে বসাইতে পারো 6p1 উপায়, বা আমি সরাসরি বললাম 6। দেখো ফাইনাল উত্তর দাঁড়াচ্ছে কত, 3 5 15, 6 15 হচ্ছে 90। মিলায় দেখো, জোর আসছে 90টা, ওই যে বিজোড় আসছে 90টা, এবং মোট অঙ্ক আসছে 180টা। আমাদের উত্তরগুলো যে হইছে আশা করি বুঝে ফেলছে। তো অলরেডি তোমাদের মাথায় এখন বিল্ড আপটা হয়ে যাওয়ার কথা যে আমার পুনরাবৃত্তি করে আর পুনরাবৃত্তি না করে অঙ্কগুলো কিরকম হবে। চলো আরো কয়েকটা ম্যাথ করবো আমরা। কি বলা, যে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট এবার সংখ্যা গঠন করতে হবে, 4 অঙ্ক বিশিষ্ট, এবং সেটা 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমাকে বলো, 4 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য, এখানেও কি শূন্যর ঝামেলা আছে না, যে শূন্য একক স্থানে অঙ্কে বসলে 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তো আবার চিন্তা করা লাগবে না যে শূন্য একদম সাইডে বসতেছে কিনা। তো এখানেও 2টা কেস হয়ে যাবে। গতদিন এই টাইপের ম্যাথ আমরা করছি, যেখানেই শূন্যর ইনভলভমেন্ট সেখানেই দেখো এরকম 2টা কেস হয়ে যাবে। কেন, তোমার এই যে 4টা ঘর 1 2 3 4, কেস 1 হচ্ছে যে আমি শূন্যকে ফিক্স করে দিছি, এখানে শূন্যই বসছে, এটা ফিক্সড, এটা ফিক্সড, একটা উপায় তুমি বসায় ফেলছো, তাইলে তো আমার বাকি 3-এর উপর আল্লাহ তাআলা কোনো ধরনের ঝামেলা দেয় নাই। এই 3টা ঘর তুমি যে কোনো কিছু দিয়ে ফিল আপ করে দিতে পারো, কারণ কি শূন্য এখানে বসে পড়ছে, এখানে তো শূন্য বসার ভেজাল নাই। সো অঙ্ক বাকি থাকে আরো 5টা, 5টার মধ্যে থেকে 3টা নিয়ে এখানে বসাতে পারবা, দ্যাট ইজ 5p3 উপায়। আর আমি যদি কেস নাম্বার 2তে যাই, যেখানে আমার 5 দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে শূন্য বসেনি, শূন্য বসেনি, 1 2 3 4, শূন্য না বসে এবার 5ই বসছে, 5 দ্বারা বিভাজ্য 5 বসছে, আমি 5কে ফিক্সড করে দিছি, একটা উপায়ই করা যায় গেল। এবার কিন্তু ঝামেলা, কেন, এই ঘরে 0 বসানো যাবে না, 0 বসানো যাবে না, তাহলে বাকি 4টার মধ্যে থেকে একটা গেল, দেন মাঝখানের 2টার উপর কোনো বাধ্যবাধকতা নেই। 4টা কেন হলো, এইটা বাদ আবার শূন্যও বাদ, তাই 4টা। মাঝখানেরটার উপর কোনো বাধ্যবাধকতা নাই, এটা বসে পড়ছে এটা বসে পড়ছে, থাকে অঙ্ক 4টা, 4টার মধ্যে যে কোনো 2টা, দ্যাট মিন্স এইটাও করা যাবে 4p2 এই উপায়। সো ফাইনাল আনসার এই যে 4p2 4p1 গুণ করো, এটা বের করো, 2টা পরে যোগ করে দাও, 2টা কেস কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অলরাইট, ফাইনালি দেখো আমার যেটা পুনরাবৃত্তি করা যাবে সেই ক্ষেত্রে কি হবে, এখানেও কোনো কেস ভাগ করার দরকার নেই, খালি তুমি 4টা ঘর চিন্তা করো। আমার এখানে বসতে পারে হয় শূন্য না হয় 5, যে কোনো একজন, তাহলে এটা কি 2টা উপায়ে ফিল আপ করা যাচ্ছে না, 2টা উপায়ে ফিল আপ করা যাচ্ছে। এইখানে শূন্য বাদে যে কোনো কিছু বসতে পারে, 1 বসতে পারে, 2 বসতে পারে, 3 বসতে পারে, 4 বসতে পারে, 5 বসতে পারে, তাহলে এটা তুমি 5টা উপায়ে ফিল আপ করতে পারো। আর মিডলের যে 2টা এখানে সবাই বসতে পারে, তাহলে এটা 6টা উপায়ে, এটা 6টা উপায়ে, অথবা 2টা ঘর ওই যে পুনরাবৃত্তি করে n স্কোয়ার হয়ে যাবে, 6 স্কোয়ার হয়ে যাবে, কেন, n টু দি পাওয়ার r, ওই রকম আর কি। বাট আমি এইভাবে গুণ করে করে বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো এখান থেকে ফাইনাল আনসার যা আসে আর কি, 30 180, 180 দুগুণে 360, এই যে এরকম চলে আসবে। ক্যালকুলেশন নিজেরা দেখে নিও, কনসেপ্টটা বুঝে নাও। ঠিক আছে, বুঝতে পারছি। চলো আর একটু আমরা যাবো, আরো কয়েকটা টাইপের ম্যাথ করতে হবে। দেখো এই যে এই টাইপেও আমরা কতদিন করছিলাম, 6000 থেকে ছোট কিন্তু 4000 থেকে বড়, তো তোমার বোঝার কথা 4000 থেকে বড় মানে 4000-এর ঘরে থাকবে, 5000-এর ঘরে থাকবে, 6000-এ তো যাবে না। তো 4 আর 5, 4 আর 5 এরকম সংখ্যা বসবে। মানে আমি বলতেছি এই যে তোমার যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এর মধ্যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে এখানে বসবে হয় 4 না হয় 5 এই জায়গাটায়, কারণ কি 4000 সামথিং থাকবে বা 5000 সামথিং থাকবে। সো এইটা পূরণ করা যায় কিন্তু 2 উপায়, অথবা টুয়াইস p1, যে 2টার মধ্যে যে কোনো একটা উপায়, রাইট। দেন বাকি 3টার উপর তো কোনো বাধ্যবাধকতা নাই রে ভাই, তুমি একটা ব্যবহার করে ফেলছো, ঘর আছে আরো 3টা, সংখ্যা বাকি থাকে 5টা, সো এটা তুমি 5টা থেকে যে কোনো 3টা যেভাবে ফিল আপ করে দিতে পারো, খুবই সিম্পল। বুঝলাম কিনা, আর কোনো বাধ্যবাধকতা ছিল দেখো না, কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইলেই হইল। আর এই পাশেরটায় আসো, এই পাশেরটায় দেখি কি হবে,
এক্ষেত্রেও দেখো তুমি পুনরাবৃত্তি করতে পারো আর না পারো, ওই যে শর্ত দেওয়া সেই শর্তের সাপেক্ষে এই ঘরে কিন্তু 4 আর 5ই বসানো যাবে। সো এইটা তুমি দুইটা উপায়ে ফিল আপ করতে পারতেছো, আর বাকিগুলায় কোনো বাধ্যবাধকতা নাই, মানে 6 6 6 অর্থাৎ 6 কিউব উপায়ে তুমি পূরণ করে দিতে পারো। এটা একটু নিজেরা ক্যালকুলেশনটা করে নিও। বলো বুঝতে পারলাম কিনা, বুঝতে পারলাম কিনা? ঠিক আছে, ঠিক আছে। দেখো পরেরটায় কি বলা হয়েছে, আমাদের 1000 থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। 1000 থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য, একটু ভাবো তো। 1000 থেকে ছোট সংখ্যা 3 ডিজিটের হতে পারে, 2 ডিজিটের হতে পারে, ইভেন 1 ডিজিটেরও হতে পারে। সো অনেকগুলো কেস হয়ে যাবে ভাইয়া। তাহলে আসো কেসগুলো একটু ভাগ করি আমরা। 1000 থেকে ছোট কিন্তু আবার 5 দ্বারা বিভাজ্য। সো আমার কেস 1, কেস 1 যেটা হচ্ছে 3 ডিজিট, সেটা আগে করব। চলো 3 ডিজিট করে ফেলি। 1 2 3। বলো 5 দ্বারা বিভাজ্য হতে হলে কি দরকার? 5 দ্বারা বিভাজ্য হতে হলে এখানে 0 দরকার অথবা 5 দরকার, এখানে 0 দরকার অথবা 5 দরকার, তাই না? 1000 থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য করা যায় কি? যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্কে হয় 5 আছে না হলে 0 আছে। বলো ঝামেলা লেগে গেল কিনা? কারণ এক্ষেত্রে কিন্তু এমনও পসিবল যে 0 সামনে আসতেছে অথবা 0 এখানে আসতেছে। তো এখানে কেস 1 আবার দুইটা কেসে ভাগ হয়ে যাবে। এইটা হলো একটা, আরেকটা চলো আমি নিচে করব। তাহলে আগে কেস 1টা করি। দেখো আমি এখানে ফিক্স করে দিছি যে এই জায়গাটায় 5 বসতেছে, এই জায়গাটায় 5 বসতেছে। তাহলে বাকি দুইটা ঘর সমস্যা আছে কিনে? অবশ্যই আছে রে ভাই। এই ঘরে 0 বসানো যাবে না, এই ঘরে হচ্ছে 0 বাদে, এই ঘরে হচ্ছে 0 বাদে। এইটার উপর আর বাধ্যবাধকতা নাই, সবাই বসতে পারে। তাহলে এটাকে ফিল আপ করা যায় এক উপায়, এটাকে ফিল আপ করা যায় 4 উপায়ে বা 4p1। কেন? একটা শেষ, আবার 0 বসানো যাচ্ছে না, তাই 4টা থাকে, তার মধ্যে থেকে একটা, আর মাঝখানেরটায় কোনো ঝামেলা নাই, 4টা থেকে একটা, দ্যাট ইজ 4p1। এটা গেল কিন্তু প্রথম কেস, কেস 1 এর প্রথম কেস। কেস 1 এর আবার দ্বিতীয় কেস হইতে পারে, কি বলো? কেস 1 এর দ্বিতীয় কেস হচ্ছে তোমার এখন এই পাশে 0 ফিক্সড, এখানে 0 কে ফিক্স করে দিছি, তাইলে আর আমার আল্লাহর ওয়াস্তে কোনো ঝামেলা নাই। বাকি দুইটা ঘর যে কোনো 5টার মধ্যে যে কোনো দুইটা বসে যাবে, বাকি 5টার মধ্যে। তাহলে বাকি আছে আমাদের কে কে? এই যে 1 থেকে 5 পর্যন্ত, সেখান থেকে দুইটা ঘর তুমি ফিল আপ করতে পারো 5p2 এই উপায়। বলো বুঝলা কিনা? তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশনগুলো করি। 4 4 এটা আসবে হচ্ছে 16, আর এটা আসবে হচ্ছে 4 5 20। এই তো কেস 1 থেকেই কিন্তু দুইটা যোগ হবে, আবার যোগ করে চলে আসবে 36। কেস 1 থেকেই আমরা 36 পেয়ে গেছি, গেল। এবার আসো কেস 2তে যাই। এখানে জায়গা হবে না, আমি ধরো একটু কপি করে নিই, স্লাইডটা কপি করে আমি একটা কাজ করি, এই জায়গাটায় শুধু এই অঙ্কটা করি, এটাকে বাদ দিয়ে দিই। ওমা, দুটো দেখে একদম লেগে গেছে না, একদম পাশাপাশি হয়ে গেছে দুটো। আমি হচ্ছে এটাকে একটু ফিল করে দিই, এই তাহলে আমরা ওই পাশে স্পেস নিয়ে লিখতে পারবো আর কি। আমি কপি করে নিছি, সো ওই স্লাইডটা আছে, আরেকটা ঘরে আমরা ওইটা দিতে পারবো। কালারটাও ব্ল্যাক করতে হবে, হ্যাঁ ওকে। দেখো তাহলে আমাদের কেস 1 গেল, সেখানে আমরা দুইটা কেস পাইছি। এবার আসো 3 ডিজিট তো গেলে, এবার 2 ডিজিটে যাই, কেস নাম্বার 2। এবার 2 ডিজিট, 2 ডিজিট হলে কি অবস্থা? এটা একটা, এটা একটা। 2 ডিজিটের ক্ষেত্রেও বলো দুইটা কেস হইলো কিনা? এখানে 0 না হয় 5, আবার 0 এখানে বসে পড়লে সামনে 0 বসানোর ঝামেলা নাই, বাট যদি 5 বসে সামনে আবার 0 বসানোর ঝামেলা। সো বুঝতেছো কিনা যে কেস 2তেও আমার দুইটা কেসে ভাগ হবে, কেস 2 আবার দুইটা কেসে ভাগ। একটাই হচ্ছে এখানে 5 ফিক্সড, আরেকটাই হচ্ছে এখানে 0 ফিক্সড, এই আরেকটাই হচ্ছে এখানে 0 ফিক্সড। এই উপরেরটা বলো, যদি 5 ফিক্স করে দেই, এই ঘর যে কোনো 5টার মধ্যে একটা দ্বারা ফিল আপ হইতে পারে, 5p1, এই যে এই ঘরটা। বাট যদি 0 ফিক্সড হয়, আল্লাহ ভুল বললাম তো, ভুল বলছি, যদি 5 ফিক্স হয় বাকি 5টা থেকে এই ঘর ফিল আপ করা যাবে না, 0 তো বসানো যাবে না, তাহলে বাকি 4টা থেকে ফিল আপ করা যাবে। দ্যাট মিনস এই ঘর তুমি ফিল আপ করতে পারো হচ্ছে 4p1, 4টার মধ্যে থেকে একটা উপায়। আর এই ঘর ফিল আপ করতে পারো 5টার মধ্যে থেকে একটা, কারণ 0 তো অলরেডি বসেই পড়ছে, 0 ঝামেলা তো আর নাই। সো এখান থেকে আসছে 4টা, এখান থেকে আসছে 5টা, 4 আর 5 যোগ হয়ে আমাদের এই কেস থেকে আমরা 9টা পাইছি। আর কেস নাম্বার 1-এ কিন্তু 16 আর 20 যোগ হবে, 16 আর 20 যোগ হয়ে 36টা পাইছি। ওকে, এবার সর্বশেষ এক ডিজিট, এক ডিজিট, এক ডিজিট ভাই, শুধুমাত্র 5 ছাড়া আর কাউকে কাউকে কি করা পসিবল? শুধুমাত্র 5। ও তোমরা বলতে পারো ভাইয়া 0 তো 5 দ্বারা বিভাজ্য, আমরা এখানে আপাতত 0কে তাহলে কনসিডার করতেছি না, তাই না? 0 কিন্তু যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়ে যায়, ভাগশেষ থাকে না, বাট আমরা কনসিডার করতেছি না। তো এটা একটা সংখ্যাই পসিবল, 5, একটা উপায়। তো এখানে আমাদের সংখ্যাই আছে একটা, সংখ্যাই আছে একটা, তাহলে বলো মোট সংখ্যা কয়টা হবে? 9 যোগ 1
যোগ হচ্ছে এদিকে 36, তাহলে ফাইনালি চলে আসতেছে 46টা সংখ্যা। বুঝছো, 1000 থেকে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তুমি কিন্তু চাইলে এই 36টা না হোক, এই 9টা নিজে নিজে বের করতে পারো। কিরকম বলো তো? দেখো, তোমার 10 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে, 25 হইতে পারে। এই এখানে আরো বেশি হওয়ার কথা না? 10, 15, 20, 25, 30, 35, 40, 45। আমরা নিশ্চয়ই এখানে কোনো একটা ক্যালকুলেশনে হয়তো মিস্টেক করছি, তাই না? কেস নাম্বার 2তে তো আরও সংখ্যা আসবে 2 ডিজিটে, ওখানে ডাবল ডাবল করে আসতেছে না তোমার 95 থেকে একদম ওখানে 15 পর্যন্ত, 10 পর্যন্ত, এরা সবাই তো আসতেছে। তো দেখো তো এখানে ক্যালকুলেশনে কি মিস্টেক হয়েছে তোমার। আচ্ছা, বিষয়টা কি হয়েছে, আমি তো একদম সব ডিজিট ভাবতেছি, বাট এখানে তো দেখো 0 থেকে 5 পর্যন্ত ডিজিটগুলো আছে, বুঝতেছো? মানে আমি যে একদম ধরতেছি 95 পর্যন্ত 2 ডিজিটের যতগুলো সংখ্যা 10 থেকে 95 সব নিয়ে ভাবতেছি, তাই বেশি আসবে। বাট তোমার এখানে তো 9 নাই, 8 নাই, 7 নাই, আছে 0 থেকে 5 পর্যন্ত। তো আমরা যেটা ক্যালকুলেট করছি ঠিকই আছে। তো আলটিমেটলি দেখো 46টা আসতেছে 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট। এবং দেখো প্রত্যেকটা ডিজিটের মাঝখানে আবার মাল্টিপল কেস চলে আসতেছে, কারণ ওই যে বলছিলাম যখনই শূন্য কোনো শর্তের আন্ডারে চলে আসবে তখনই দেখবা কেসের ডিভাইড হয়ে যাবে। দেখো 5 দ্বারা বিভাজ্য যখন করছি তখনও এই কাহিনী ঘটছিল, এই যে যখন জোরে গেছিলাম তখনও সেম কাহিনী ঘটছিল। তো শূন্য যখনই কোনো শর্তে পড়ে যাবে তখন মাল্টিপল কেস কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমরা চলো এখন পুনরাবৃত্তিটা করি। এগুলো তো সবই বুঝলাম, এবার পুনরাবৃত্তিটা করতে হবে। পুনরাবৃত্তি করে যেটা করতে পারবে, এটাই দেখো এত ক্যাচাল নেই, এটা অনেক সহজ সরল। হ্যাঁ, 3টা কেস তো হবেই ভাই, 3টা কেস হওয়া ছাড়া তো অপশন নেই, কারণ তোমার ডিজিট তো আলাদা আলাদা। 1 নাম্বার কেস দে 3টা ডিজিট, এই 1, এই 2, এই 3। বলো তো প্রথম ঘর ফিল আপ করার তোমার সুযোগ কয়টা? 2টা, 0 অথবা 5। কেন? কারণ বলছে 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। সো এটা তুমি 2 উপায়ে ফিল আপ করতে পারো। প্রথম ঘর শূন্য বাদে বাকি যে কোনো কিছু দিয়ে ফিল আপ করতে পারো। সো এটাকে করা যায় হচ্ছে 5 উপায়। আর মাঝখানেরটা হচ্ছে যে কোনো সংখ্যা দ্বারা, কোনো শর্তও নাই, তুমি ইচ্ছা মতো ব্যবহারও করতে পারবা। সো এটা ফিল আপ করা যাবে 6 উপায়ে। দ্যাট ইজ দেখো একবারে করি, 5 6 30, 30 দুগুণে 60টা সংখ্যা চলে আসতেছে। আমি যদি যাই এবার আরও কম, 2 ডিজিট, আরও ইজি হয়ে যাবে ম্যাথ। কেস নাম্বার 2 তোমরা লিখে নিও, বুঝছো? 2 ডিজিট। এক্ষেত্রে কি হবে, তোমার প্রথম ঘরে 0 আর 5, আর বাকিটায় শূন্য বাদে যে কোনো কিছু। দেখো এখানে 0 বা 5, তাহলে 2টা অপশন। আর এখানে শূন্য বাদে যে কোনো কিছুই তো বসতে পারবে। সো শূন্য বাদে মানে কি 5টা অপশন। 5 দুগুণে কয়টা হয়ে যাবে বলো? 10টা। আর ফাইনালি 1 ডিজিট, এটা তুমি পুনরাবৃত্তি করো আর না করো, 1 ডিজিটতে একটাই সংখ্যা, যেটা হচ্ছে 5, তাই না? কারণ শূন্যকে আমরা সংখ্যা ধরি নাই এই ক্ষেত্রে, ধরলে আরেকটা সংখ্যা আসতো। সো 1 ডিজিট বা কেস নাম্বার 3তে 1 বলে দিলাম সরাসরি। কেস নাম্বার 3তে সরাসরি বলে দাও 1। তাহলে ফাইনাল যে উত্তর দেখো 1, 10 আর হচ্ছে 60, অর্থাৎ আমাদের 71টা সংখ্যা চলে আসতেছে ইন টোটাল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো জাস্ট ওই যে ভাইয়ার একটাই ইয়ে লেগে গেছিলো, কি ব্যাপার এত কম আসলো কেন, সংখ্যা আরও বেশি আসার কথা না? কিন্তু আমি তো ভাবতেছি একদম 10 থেকে শুরু করে 95 পর্যন্ত সব দশকের ঘরে আর 5-এর ঘরের সংখ্যাগুলো, বাট আমার ডিজিট আছে তো শুধু 1 2 3 4 5, তাই না? ওইটা বুঝতে হবে। ঠিক আছে, আশা করি এখন এই টাইপের ম্যাথে কারো কোনো ধরনের কনফিউশন থাকবে না যে পুনরাবৃত্তি করতেছি নাকি করতেছি না। তুমি অ্যাপ্রোচটা করতে পারবে। এমন করো না যে সব টাইপ মনে রাখতেছো, ইয়ে রাখতেছো। তুমি দেখো একটা শর্ত ফিল আপ করতেছো, সেটা করতে গিয়ে যখন যেটা করা লাগে, হ্যাঁ আমি টাইপ ভিত্তিকভাবে করাইছি তোমাদেরকে, যাতে তোমাদের মনে রাখতে ইজিয়ার হয়, প্রথমবার শিখতে সহজ হয়। বাট একবার বুঝে ফেলার পরে নিজে থেকে চিন্তাটা করতে হবে। এই অধ্যায় পুরোটাই আমি যাই পড়াই, নিজে থেকে প্র্যাকটিসের বাইরে কিন্তু কিচ্ছু নাই। বুঝেছো? ঠিক আছে, চলো পরের গুলায় যাচ্ছি। কি বলা, এই যে 1 2 3 4 অঙ্কগুলিকে ইচ্ছা মতো ব্যবহার করে 3 অঙ্কের বেশি নয়, আসলে এই ম্যাথটা আগে করার দরকার ছিল। 3 অঙ্কের বেশি নয় এমন সংখ্যা মানে কি বলো? তুমি 3 ডিজিট নিতে পারো। 3 অঙ্কের বেশি নয় মানে কি? 3 ডিজিট নিতে পারো। এই তুমি 2 ডিজিট নিতে পারো, 2 ডিজিট। আর ফাইনালি হচ্ছে 1 ডিজিট। এই তোমার কাছে কিন্তু 3টাই অপশন। বলছে 3 অঙ্কের বেশি নয়, তাহলে কম তো হইতে পারে। তোমার কাছে দেখো টোটাল 3টা অপশন, মানে বেসিক্যালি আবার 3টা কেসগুলো আলাদা আলাদা করে পরে যোগ করে দিতে হবে। তাহলে 3টা কেস কি হবে দেখো, তোমার 3টা ডিজিট 1 2 3। বলো আমার কোনো রকম বাধ্যবাধকতা কি এবার থাকতেছে এই জায়গায়? কারণ আমার এবার শূন্য নাই, 4টা অঙ্ক, আমি 3টা ঘর ফিল আপ করবো, কোনো বাধ্যবাধকতা নাই, কোনো শর্ত নাই। জাস্ট কি করব, 3টা ঘরে ফিল আপ করা যাবে 4টা থেকে 4p3 উপায়। আমি যদি একটু ক্যালকুলেট করি, 4p3 হচ্ছে এই যে এইভাবে 3 বার গুণ করবা, 4 3 কমাইতে থাকবা, 3 ঘর অবধি যাবা, 3 4 12, 12 দুগুণে দেখো 24টা সংখ্যা আমরা পেয়ে গেলাম।
ওকে গেল। এবার আসো 2 ডিজিট, এটাও সোজা 2 ডিজিট, কোনো সমস্যা নেই। আমার জাস্ট 2টা ফিল আপ করতে হবে 4টা থেকে। সো আমার 4p2 উপায় আমি এটা ফিল আপ করতে পারি। 4p2 যদি আমি করি হবে কি বলো, 4 গুণ হচ্ছে 3, 3 4 12টি সংখ্যা, ঠিক অর্ধেক হয়ে গেছে আগে। ওকে, আর ফাইনালি বোঝাই যাচ্ছে এক ডিজিটের মানে কি বলো, একটা সংখ্যা আসবে 1, একটা আসবে 2, একটা 3, একটা 4, চারটা। তো চারটাকে তুমি একটু সুন্দর করে বা ঢং করে লিখতে পারো যে 4টার থেকে একটা ফিল আপ করতেছি 4p1 উপায়। এটা তো অ্যাকচুয়ালি 4টাই চলে আসবে, বুঝছো? আলটিমেট আনসার কিন্তু 4, 12, 24 সব যোগ করে দিতে হবে। তোমরা বাংলা কথা নিজেরা লিখে নিও, 4, 12, 24 এতটি সব যোগ করে দাও। ফাইনাল উত্তর কত চলে আসলো বলো? 40টি, সরি 40টি। 24 আর 4 28, ওখান থেকে 40টি আমাদের ফাইনাল উত্তর। এটারই দেখো 3টা কেস আমরা এই ক্ষেত্রে করছিলাম, জাস্ট তখন আবার 0 ছিল। 0 ছিল দেখে আবার 2 শর্তে ভেঙে গেছে ওই 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য, বুঝছো? এটা তোমাদের কাছে একদম সিম্পল লাগার কথা। ঠিক আছে, চলো সামনে মুভ অন করতেছি। কি বলা? প্রত্যেক অঙ্ককে, প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে কয়টা অঙ্ক দেওয়া দেখো 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক দ্বারা তুমি ভিন্ন ভিন্ন সংখ্যা কতগুলা গঠন করতে পারবা, যেখানে প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকবে। বুঝছো, ওরা কিন্তু ডিজিট বলে নাই, 1 ডিজিট নাকি 2 ডিজিট নাকি কয় ডিজিট, বলছে 9টা অঙ্ক আমি দিয়ে দিছি, তুমি প্রথমে আর শেষে জোড় অঙ্ক রাখবা। এখন কয় অঙ্কের বানাইতে পারো তোমার ইচ্ছা। ভাই অজস্র কেস আসবে এখানে। ভাবো, প্রথমে হচ্ছে আমি 9টার 9টাই নিব। দেখো 9টা ডিজিট, 9 ডিজিট, আমি আর বাংলা কথা লিখবা না, তোমরা বইলো যে 9 ডিজিট, 9টার 9টা ডিজিটই নিচ্ছি। তখন কি অবস্থা ঘটবে দেখো, তখন অবস্থাটা ঘটবে এরকম যে আমার যে দুই প্রান্তের দুইটা ঘর সেইগুলা ফিল আপ করা যাবে কোন কোন সংখ্যা দিয়ে? জোড়গুলা দিয়ে। দেখো জোড় সংখ্যা কে কে আছে, আমি একটু ঘরগুলোর জন্য, এই যে এইটা আর এইটা, এদের ফিল আপ করা যাবে কিন্তু এই যে 2, এই যে 4, এই যে 6, এই যে 8। তোমার কাছে অপশন আছে 8টা। 8টা থেকে এই দুইটা ঘর ফিল আপ করতে হবে। সেটা কয়টা উপায় করা যাবে বলো? 8টা থেকে দুইটা ঘর ফিল আপ করা যায় কিন্তু, বা বিন্যাস করা যায় 8p2 এই উপায়। গেল। দেন মাঝখানে কিন্তু পড়ে আছে ভাই আরো 7টা ঘর, বলো বুঝো কিনা? মাঝখানে আরো 7টা ঘর বসে আছে, সেখানে 7টা সংখ্যা, বাকি 7টা সংখ্যা বসে যাবে, কারণ মাত্র তো 2টা বসছে, বাকি আরো 7টা বসতে পারে। এইটা হবে 7p7। বুঝতেছো? এই দুইটা হইছে 8টার মধ্যে থেকে দুইটা 8p2, আর মাঝখানে 7টা হবে 7p7। আমি যদি ফাইনালি আমার উত্তর বলি, আমার স্পেস হবে না, বুঝছো? এইগুলো আর রাখতেছি না, আমি একবারে তোমাদের বুঝাই দিছি, আমি এইখানে উত্তরটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার মাঝখানে 7টা সংখ্যা আমি করতে পারি 7p7। বা একটু লক্ষ্য করো, এটা আসবে 8p2 ইন্টু, আচ্ছা 8 কেন দিলাম, আমি 4টার মধ্যে থেকে 2টা বসাচ্ছি না, মানে আমার জোড় অঙ্ক কয়টা? 4টা, 4টা থেকে 2টা বসাচ্ছি। 4 লিখতে যেয়ে মানে বাংলায় 4 লিখে দিছি, বুঝছো? 4p2 হবে, 4p2 একটু কারেকশন করে নিও, হবে কি 4p2 ইন্টু হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এই দেখো আমাদের প্রথম কেস, এটা কেবল প্রথম কেস। সেকেন্ড কেস কি? একটা ডিজিট কমো, 8 ডিজিটের হইতে পারে, 8 ডিজিট। ম্যাথটা কিন্তু অনেক বড়, সো পরীক্ষায় যত সহজভাবে চিন্তা করতে পারো তাইলে কিন্তু কাজ হয়ে যায়। এবারও দেখো দুই প্রান্তে 2 ঘর তো ফিল আপ করতে হচ্ছেই, সেই 2 ঘর আগের মতোই, জোড় অঙ্ক আছে 4টা, 4টা থেকে 2টা ঘর ফিল আপ করবো, এটা আগের মতোই সেই 4p2, কোনো চেঞ্জ নেই। বাট এবার মাঝখানে ঘর কমছে, আগে মাঝখানে ঘর ছিল 7টা, 9টার মধ্যে 2টা দুই পাশে, মাঝখানে 7টা, এবার মাঝখানে আছে 6টা। সো তোমার 9টা ডিজিটের মধ্যে 2টা যখন বসায় ফেলছো, আরও থাকতেছে 8টা, সরি 7টা, আজকে খালি ভুল বলতেছি। 9টা ডিজিটের মধ্যে 2টা বসায় ফেলছো, থাকতেছে 7টা। সেই 7টা থেকে 6টা ফিল আপ করবা হচ্ছে 7p6 উপায়। 7p6 উপায়, এটা করলে যাও। তাহলে আই গেস তোমরা প্রেডিক্ট করতে পারার কথা। এরপরে যত আগাবা এই মাঝখানের ঘর কমবে। ভাই তুমি 7 ডিজিটে যাও, দেখো কি হবে, জাস্ট মাঝখানের ঘর কমবে। এই দুইটা তো আগের মতো আছেই, মাঝখানে এখন 5টা হয়ে যাবে। সো ওই দুটো তো আগের মতো 4টা থেকে 2টা সিলেক্ট করছো, বাট এবার মাঝখানে 7টার মধ্যে থেকে 5টা নিতে হবে, দ্যাট ইজ 7p5। প্যাটার্নটা লক্ষ্য করো, 7p7, 7p6, 7p4, এভাবে করে করে কিন্তু যাইতে থাকবে। সো ম্যাথটা বড় মনে হলেও আসলে বড় না, তুমি প্রেডিক্ট করতে পারো উত্তরগুলো, বুঝছো? আমি একবারে লিখে দিই, যদি 6 ডিজিট হয়, 6এরটা কি হবে একবারে বলে ফেলি, ওই পাশে যাইতেছি, দাঁড়াও। এটা হলো 5 পর্যন্ত। আমার যদি 6 ডিজিট হইতো, আমি সেই 4p2 নিতাম, মাঝখানে থাকতো 4টা, সো 4টা আমি ফিল আপ করতে পারবো 7p4। আমার যদি 5 ডিজিট হইতো, ওই আমি সেই 4p2 নিতাম, তারপর আমার মাঝখানে ফিল আপ করতে হইতো আরও 3টা আমি কিভাবে করতাম? 7p3। একইভাবে আমার যদি 4 ডিজিট হইতো, 4 ডিজিট, তাহলে দুই প্রান্তে 2টা তো সেই 4p2,
আর মাঝখানে ফিল আপ করতে হবে আরও দুইটা, দ্যাট ইজ 7p2। দেন যদি 3 ডিজিট হইতো তাহলে আমি ফিল আপ করতে পারতাম 4p2 পাই, আর মাঝখানে থাকে একটা করা যাবে 7p1। যদি 2 ডিজিটই হইতো ভাইয়া, দেখো 2 ডিজিট, তাহলে মাঝখানে আর কিছু নাই, ওই দুটা ফিল আপ করলেই কাজ শেষ, দ্যাট ইজ 4p2 পাই। 1 ডিজিট কিন্তু পসিবল না, কারণ 1 ডিজিটে তোমার দুইটা অঙ্ক নাই, ওরা বলছে দুইটা অঙ্ক প্রথমে এবং শেষে জোড় থাকতে হবে। তাই একটু তাকায় দেখো কতগুলা কেস হইলো। তোমার যোগ করতে হবে হলো, বলে দেই, এইটা 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 এইটা, বেশি বড় দিয়ে দিছি না, এইটা এটা এটা, এই সব নিয়ে যোগ করে দিবে। আসলে দেখো তুমি যদি যোগ করতে চাও একটা জিনিস কমন চলে আসবে, কি 4p2 কমন চলে আসবে। 4p2 যদি কমন চলে আসে, আমি সবগুলোকে একটু এক পাশে নিয়ে যেতেছি, দাঁড়ো এগুলাকে হালকা করে ছোট করে এই পাশে নিয়ে আসি। তুমি যদি কমন নিয়ে নাও নিজের মতো করে, কমন নিয়ে নেওয়ার পর দেখবে আলটিমেটলি এরকম আসবে যে 4p2টা হচ্ছে কমন। 4p2 কমনের ভিতরে এই যে 7p7 থেকে শুরু হয়েছে, যোগ করা শুরু করো একদম 7p6 7p5 7p4 এরকম করে করে চলছে। বুঝছো, ম্যাথটা দেখে অনেক কঠিন মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু কঠিন কিছুই না। 7p2 7p1 এবং সর্বশেষে দেখো 7p0, মানে 7p0 বা কিছু নাই। কিছু নাই মানে কি? কিছু নাই মানে হচ্ছে 1 অবধি তো দিছি, এই 1 দেওয়ার পর লাস্টে একটা 1 আছে। দেখো তুমি যখন এইখান থেকে 4p2 কমন নিবা কি আসবে? 1 না, বা 7p0 মানও কিন্তু 1। বুঝতে পেরেছো? তাহলে এই ছিল বেসিক্যালি আমাদের পুরো ম্যাথটা। দেখে জটিল লাগতে পারে, বাট ফাইনাল আউটকাম কিন্তু জাস্ট এতটুকুই। এটার সাথে পুরোটা গুণ আকারে আছে, বুঝছো, এটার সাথে নিচের এটা গুণ আকারে আছে। বুঝতে পারলাম? ঠিক আছে, একটু বড় ম্যাথ ছিল, সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এইটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং। কি বলা হয়েছে, তোমাকে 5টা অঙ্ক দেওয়া আছে, এদেরকে একবার মাত্র ব্যবহার করবা, ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করবা। এখন যতগুলা সংখ্যা হবে তাদের সবার তোমার সমষ্টি নির্ণয় করতে হবে। ডিফিকাল্ট লাগতেছে না? আল্লাহ, 4 অঙ্ক বিশিষ্ট কত সংখ্যাই তো আসতে পারে, এদের সবাইকে আবার যোগ দিতে হবে। কিভাবে করব? দেখো আমি সহজ করে দিচ্ছি। তোমার 4টা ঘর আগে বানাও। ধরো আমার 4টা ঘর, আমি একটু ভিন্ন কালি নেই। এই হলো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4টা ঘরের যে কোনো একটা অঙ্ক নিয়ে আগে কাজ শুরু করো। তোমার কাছে অঙ্ক আছে কি 1 থেকে 5 পর্যন্ত? আমি দেখো শুধু 5কে নিয়ে শুরু করতেছি। আগে বলো, তোমরা কি জানো এই যে একক, দশক, শতক, হাজার, এই ঘরগুলোর ওয়েটেজ এরকম, যে এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0, ভিন্ন কালিতে দেখা যাবে না মনে হয়। এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এখানে হচ্ছে 10 এর পাওয়ার 1 মানে 10 আর কি, এখানে 2 মানে 100, এখানে হচ্ছে 3 মানে 1000। মানে যদি এখানে 5 থাকে, 5-এর সাথে 10 স্কোয়ার গুণ হবে, মানে 5 ইন্টু 100 সমান চলে আসবে 500। আমি সেটাই বলার ট্রাই করতেছি, বুঝছো? তো প্রত্যেকটা ঘরের ওয়েটেজ আমরা দেখলাম। এখন ধরো আমি করলাম কি, এই যে প্রথম ঘর, এখানে আমি 5কে ফিক্স করে দিছি, এই প্রথম ঘরে 5কে ফিক্সড করে দিছি, এই প্রথম ঘরে 5 ফিক্সড। তাহলে বলো তো ওর ভ্যালুটা কি আসবে? 5 গুণ 10 টু দি পাওয়ার 0, বা বেসিক্যালি বলতে পারো কিন্তু 5 গুণ 10 টু দি পাওয়ার 0, যেটা হচ্ছে 1, 1-এর সাথে ওটা গুণ হলে 5 চলে আসবে। হ্যাঁ, একক স্থানীয় অঙ্কে 5 বসলে ওর ভ্যালুগুলো 5ই থাকে। গেল। এখন আমাকে বলো, তুমি যতগুলো সংখ্যা পাবা তার মধ্যে কতগুলো সংখ্যায় 5 এখানে বসবে, সেটা যোগ করে নিলেই তোমার পুরো সমষ্টির একটা অংশ তুমি পেয়ে যাচ্ছ না? বুঝতেছো? তাহলে কতগুলো সংখ্যা এমন আছে যেখানে এই ঘরটায় 5 বসবে? বলো তো, আমি একটু সময় নিচ্ছি তোমাদের চিন্তার জন্য। কতগুলো ঘর এমন আছে যেখানে একক স্থানীয় অঙ্কে 5 বসবে? যতভাবে তুমি এই 3টা ঘরকে ফিল আপ করতে পারো ততগুলা সংখ্যা আছে না? মানে আমি এখানে 5কে ফিক্স করে দিছি ভাই, তাহলে এই 3টা ঘর আমি ফিল আপ করতে পারবো। হচ্ছে দেখো 5টা অঙ্ক, তার মধ্যে 5 বসে গেছে, থাকে আর 4টার মধ্যে থেকে 3টা উপায়। অর্থাৎ 4p3 সংখ্যক সংখ্যা এমন আছে যাদের একক স্থানীয় অঙ্কে 5 বসছে। বুঝছো কিছু? তার মানে এই যে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এটা মোট কয়টা আছে? 4p3টা আছে। একটু চিন্তা করো। তাহলে আমি কি করব, এটার সাথে সেই 4p3টা গুণ দিব, বা এটার সাথে 4p3টা গুণ দিব। বুঝলাম? এখন আমি এই সিনারিওটা আবার তোমাকে কল্পনা করতে বলবো। আমি এই সিনারিওটা তোমাকে আবার কল্পনা করতে বলবো। আরে উপরেরটা সহ কেন নিচ্ছে? এই তো আসছে। আয় হায়, কিছু জিনিস বাদ পড়ে গেছে, দাঁড়াও, পুরাটা লাগবে আমার। আচ্ছা, উপরেরটা সহ আসো, ওটাকে ডিলিট করে দেওয়া যাবে। এই সিনারিওটা আমি তোমাকে আবার কল্পনা করতে বলবো, বাট এবার একটু ভিন্নভাবে।
এবার একটু ভিন্নভাবে কি, যে আমি 5কে এবার একক স্থানীয় অঙ্কে রাখি নাই, 5কে এবার আরেক জায়গায় নিয়ে গেছি। একটু চিন্তা করো, 5কে এবার ধরো আমি নিয়ে গেছি হচ্ছে, একটু ঘরগুলো আঁকায় নি, একটু সময় দাও, এই এটাকে কপি করে নিয়ে আসলেই তো হইতো। দাঁড়াও, কপি, নিয়ে আসছি। এবার আমি করব কি, 5কে একক স্থানীয় অঙ্কে আর ফিক্স করব না, 5কে একক স্থানীয় অঙ্কে আর ফিক্স করিনি, 5কে আমি দশক স্থানীয় অঙ্কে ফিক্স করে দিব। এ দেখো আমাদের সেই আগের মতো 4টা ঘর, প্রত্যেকটা ঘরের ওয়েটেজ তুমি জানো, এটা 10⁻0 ছিল। এবার 5কে নিয়ে আমি বসাইছি এই জায়গাতে ভাইয়া, 5কে নিয়ে বসাইছি দশক স্থানীয় অঙ্কে। এখন ওর ওয়েটেজটা কত আমাকে বলো। এখন ওর ওয়েটেজ হচ্ছে, আরে 5-এর সাথে গুণাকারে আছে 10-এর পাওয়ার 1, মানে হচ্ছে 50। হ্যাঁ তুমি এটা জানো তো যে এই ঘরে দশক স্থানীয় অঙ্কে 5 থাকা মানে ওটা অ্যাকচুয়ালি 50 বোঝায়। তো তুমি আমাকে বলো এমন কতগুলো সংখ্যা আছে যেখানে দশক স্থানীয় অঙ্কে 5 আছে, এমন কতগুলো সংখ্যা আছে যেখানে দশক স্থানীয় অঙ্কে 5 বসে আছে। যতভাবে তুমি বাকি 3টা ঘর ফিল আপ করতে পারো, এবং ভেবে দেখো এই 3টা ঘরও, এই 3টা ঘরও আগের মতো, এই 3টা ঘরও তুমি আগের মতো ফিল আপ করতে পারো, এটা, এটা এবং এটা সেই 4p3 উপায়েই। কারণ 5 বসে গেছে আর অঙ্ক আছে 4টা, 4টা থেকে 3টা ঘর ফিল আপ করা যায় 4p3 উপায়। অর্থাৎ 4p3টা সংখ্যা আছে যেখানে 5 এই দশক স্থানীয় অঙ্কে বসছে। অর্থাৎ আমার আরও এমন সংখ্যা পাওয়া যাবে 4p3টা, 4p3টা। কিছু কি বুঝতেছো প্যাটার্নটা? আমি যদি এখন শতক স্থানীয় অঙ্কেও যাই, সেখানেও এমন পাবো 5 গুণ 100 মানে 500, তেমন সংখ্যাও কয়টা আছে, 4p3টা আছে। আমি যদি হাজারেও যাই তাহলে আসবে 5000, এমন সংখ্যা কয়টা আছে, 4p3 সংখ্যকটাই আছে। এবং আমি তো শুধু 5 নিয়ে করলাম, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই এই জিনিসটা ঘটবে। সো আমরা কি করতেছি, সমষ্টি নির্ণয়। সো আমাদের কিন্তু এই সব যোগ দিতে হবে। তো তুমি যখন সব যোগ দিবা, একটু ভেবে দেখো, তুমি যখন সব যোগ দিবা, একটু অবজারভেশনটা খেয়াল করো, তোমার মোট যে সমষ্টি সেটা এমন আসবে। আমি যদি বলি সমষ্টি, ওরা যে সমষ্টিটা বের করতে বলছে, সেই সমষ্টি আসবে এই রকম। তুমি আগে একটা সংখ্যার দিকে ফোকাস করো, ধরো 5, 5 ওর কেমন সমষ্টি পাবা, ওর সমষ্টি পাবা এমন কিছু যেগুলো 10⁻0, আবার কিছু সংখ্যা পাবা যেগুলো 10⁻1, আবার কিছু সংখ্যা পাবা যেগুলো 10⁻2, আবার কিছু সংখ্যা পাবা যেগুলো 10³ কেন, ওই যে 5, 50, 500, 5000, বুঝতেছো? এবং এই সংখ্যাগুলো প্রত্যেকটাই কতটা করে পাবা, 4p3টা করে পাবা, এটা কমন আছে, এইটার সাথে গুণাকারে আছে 4p3। সো 5-এর ক্ষেত্রে যেমন এই যে এটা হইছে, এটা 1-এর ক্ষেত্রেও হইছে, 2-এর ক্ষেত্রেও হইছে, 3-এর ক্ষেত্রেও হইছে, 4-এর ক্ষেত্রে হইছে, ওদেরটাও যোগ দিব পরপর। সো এতবার যোগ না দিয়ে আমি সবারটা যদি কমন নিয়ে নেই, তাহলে দেখো আলটিমেট সমষ্টি কি আসবে জানো, আলটিমেট সমষ্টি জাস্ট আসবে, এটাকে নিচে আনি, তোমার মেইন যে সমষ্টি সেটা চলে আসবে যখন আমি 1-এরটা নিছি, এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এই পুরাটার সাথে গুণাকারে আছে এই জিনিসটা। সবার একক, দশক, শতক, হাজার স্থানীয় অঙ্কের মানগুলো, এবং তেমন সংখ্যা তেমনভাবে সে আছে কয়বার, সবাই আছে 4p3, এটার সাথে এটা গুণ হয়েছে। দেখো পুরো সমষ্টিটা কত ইজিলি আমরা বের করে ফেলতে পারলাম। প্যাটার্নটা বুঝতে পারছো কিনা একটু চিন্তা করে দেখো। যারা বুঝতে পারো না কি করবা, এই 1 2 3 4 5 সব বাদ দাও, খালি 5কে নিয়ে চিন্তা করো। 5কে একক স্থানীয় অঙ্কে রাখো, এই 5কে একক স্থানীয় অঙ্কে রাখো, এরপর এই 5কেই হাজারে নাও, এই 5কেই শতকে নাও, এই 4টা করে 4টা আগে যোগ দাও, দেখবা 5 ইন্টু এত চলে আসছে। তাহলে একই রকম কাজ 2 3 4 সবার ক্ষেত্রেই হচ্ছে, এবং এটা যোগ করতেছো, সো কমন চলে আসবে, কমন নিয়ে এরকম। বুঝতে পারছো? বেশি না, তুমি জাস্ট এটাই চিন্তা করো না, তুমি জাস্ট 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোই যোগ দেওয়ার কথা চিন্তা করো, 1 থেকে 10 পর্যন্ত সেটাই করো, ওই ছোটোগুলোর ক্ষেত্রেও করো, তাও দেখবা মিলাইতে পারতেছ, মানে সবগুলা ডিজিট ওইখানে আছে, বুঝছো? এই আর কি। সো আই গেস শুরু থেকে আরেকবার একটু শুনে নিও, যাদের কাছে ডিফিকাল্ট লাগতেছে তারাও বুঝে যাবে। অলরাইট, চলো আমি সামনের দিকে মুভ অন করতেছি। এইবার আমরা সংখ্যার টাইপগুলো থেকে মোটামুটি বের হয়ে গেছি, মানে সংখ্যার যত টাইপের অঙ্ক পসিবল আমরা মোরলেস করে ফেলছি। কিছু হয়তো আরও নতুন আসতে পারে যেগুলো তোমরা অ্যাডমিশনের সময় একটু গিয়ে করবা, বাট অলিম্পিয়াড লেভেলে কিন্তু অনেক ধরনের জিনিসপাতি পসিবল, বাট অত কিছু দেখে আসলে ফায়দা নেই, বুঝছো? আমাদের এইচএসসি স্ট্যান্ডার্ড বা অ্যাডমিশনে সেগুলো কখনো আসে না। এই অঙ্কটাই অনেকের কাছে অনেক কঠিন লাগে, বুঝছো? এর ফার্দার এর সামনে আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ আগেও করছি, তবে এখানে
বিন্যাসটা শেষ করার আগে আরও কিছু ম্যাথ দেখতে হবে, কারণ কিছু ট্রিকি বিষয় আছে ছোটোখাটো, এটা একটু বুঝতে শিখতে হবে। দেখো কি বলা আছে, আমাদের কাছে ভিন্ন ভিন্ন আকারের 11টা মার্বেল আছে, যার মধ্যে 5টা কালো 6টা সাদা। মানুষ এখানে ভুলটা কি করে দেখো, ভাবে কি আরে এদের বিন্যাস হবে 11 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল। কেন ভাগ দিতেছো? ওই যে সেম স্যাম্পল। ভাই শুরুতেই বলে দিছে, দেখো শুরুতেই সুন্দর করে বলে দিছে যে ভিন্ন ভিন্ন আকারের, তাহলে তুমি কিভাবে কালার সেম দেখে মার্বেলগুলোকে একই চিন্তা করলে? তো এটা হলো একটা ট্র্যাপ, যে 6টা সাদা 5টা কালো, আর তুমি ভাবতেছো আরে এই 5টা তো সেম। ওই যে একটা শব্দতে 5টা এ থাকলে যা হয় 5টা বি থাকলে যা হয় ওরকম ভাগ করে দিচ্ছ, না এটা কিন্তু ওইরকম না। বুঝতেছি? তো এখানে আমার মোট বল আছে কিন্তু 11টা। এভাবে ভাবো, বলছে কি যে তুমি 3টা মার্বেল সাজাবা, বল না সরি মার্বেল, যেখানে মাঝখানে একটা কালো থাকবে, মাঝখানে একটা কালোকে রাখতে হবে। তো আগের মতো দেখো আমি 3টা ঘর করি, 1 2 3। ওরা বলেই দিছে যে মাঝখানের ঘরটা কালো দিয়েই ফিল আপ করতে হবে, এটাকে ব্ল্যাক দিয়েই ফিল আপ করতে পারে হবে। বলে এটার জন্য তোমার কয়টা অপশন আছে? কয়টা অপশন? তোমার কাছে ব্ল্যাক মার্বেল আছে 5টা, 5টার মধ্যে যে কোনো একটা, দ্যাট ইজ 5p1 উপায়ে তুমি এটাকে ফিল আপ করতে পারো। বাকি দুইটা কি হবে? তুমি ভাববা ওই যে সাদা দিয়ে 6টা আছে, 6টা থেকে 2টা 6p2, এই যে ধরা খেয়ে যাবে। আমি বলছি মাঝখানে কালো দাও, দুই সাইডের কথা কিছু বলছি, সেটা তো তোমার ইচ্ছা, তোমার মতো ভাবে বিন্যস্ত করবা। তো আমার একটা বল খালি চলে গেছে 11টার মধ্যে, আরো 10টা অপশন আছে, 10টা থেকে 2টা তুমি এই দুই ঘরে ফিল আপ করবা যে কোনো কিছু। তাহলে 10টা থেকে 2টা মানে হচ্ছে 10p2। আলটিমেট আনসার জাস্ট দুইটার মধ্যে গুণফল হয়ে যাবে 5p1 ইন্টু হচ্ছে 10p2, করলে যা আসে তাই উত্তর। বলো বুঝলা কিনা? ম্যাথটায় কোথায় ফাঁদ পাতা ছিল, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করতেছি। বলা হয়েছে যে 9টা বলের মধ্যে 7টা হচ্ছে লাল, 2টা সাদা। এখানে দেখো কিছু বলা নাই, সো এখানে তুমি অ্যাজিউম করতে পারো যেহেতু শুধুমাত্র কালার বলা, তাহলে সবগুলা বলই আইডেন্টিক্যাল, যে 7টা লাল সেম, 2টা লাল একই ধরনের। ওকে, ঠিক আছে। বললো এদেরকে এক সারিতে কতভাবে সাজানো যায়? প্রথমটাতে একদম স্ট্রেইট ফরওয়ার্ড, যে বল আছে 7 আর 2 9টা, এই হলো 9 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইতে পারো। বাট সেখানে 7টা সেম এক জাতীয়, তাই 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা সেম এক জাতীয়, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। একদম সোজা, কোনো প্যারাই নেই। এটা হলো প্রথমটার আনসার, এটা পারবা। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলছে, দুটি সাদা বল পাশাপাশি না রেখে, আমরা যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শব্দ গঠনের ক্ষেত্রে এই টাইপগুলো করছিলাম না, সেটাই জাস্ট এখন শব্দ না বলের ক্ষেত্রে বলছে যে তুমি দুইটা সাদা পাশাপাশি রাখবে না। মনে আছে দুইটা পাশাপাশি না থাকা মানে কি? যে অন্যগুলার মাঝখানে ফাঁকা জায়গায় বসাইতে হবে। তাহলে আমার 7টা লালের মাঝে ফাঁকা জায়গা কয়টা? 8টা। এটা কিন্তু লিখতে হবে যে 7টি লাল বলের মাঝে ফাঁকা স্থান আছে 8টি। তো সেই 8টি স্থানে এই দুইটা সাদাকে বিন্যস্ত করা যায় কত উপায়ে বলো? 8p2 উপায় না, 8টা প্লেসে 2টা, 8p2 উপায় বিন্যস্ত করা যায়। এখন ওই লাল বলগুলো নিজেরা বিন্যস্ত হইতে পারে না। 7টা বল কয়ভাবে বিন্যস্ত হবে? 7 ফ্যাক্টোরিয়াল ভাবে। বাট মজার বিষয় হচ্ছে এই 7টা তো হুবহু একই, তো 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু আবার ভাগ চলে যাবে। কেন? কারণ এক জাতীয়, রাইট? আরেকটা ভুল করে ফেলছো, এই যে 8p2 নিলা তখনও কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দেওয়া লাগতো, কারণ কি দুইটা এক জাতীয় বল ছিল। বুঝলেন? ওই আগের মতো। ওকে, চলো এগুলো একদম ইজি, পারবা। পরেরটায় যাচ্ছি আমরা। আসলে এখানে কয়েকটা ম্যাথ করতেছি, ইম্পর্টেন্ট দুইটা বাছাইকরণের ম্যাথ করতে, সেটারই বিল্ড আপ, এগুলো একটু করে যেতে হবে, তাহলে বুঝবা বাছাইকরণেরটা কেন আসলো। ওকে, কি বলো? 7টা সবুজ 4টা নীল আর 2টা লাল কাউন্টার আছে, তুমি কিভাবে এদেরকে সাজাবা? মোটটা তো পারবা, 7 আর 4 কত? 11, 11 আর 2 হচ্ছে 13, তাহলে মোট সাজানো যাবে হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে 7টা যেহেতু সবুজ এক জাতীয় 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার 4টা যেহেতু নীল এক জাতীয় 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার 2টা লাল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। সো এটা তো গেলই, প্রথমটা পারলা। দ্বিতীয়টা দেখো কি বলছে, এদের কতগুলিতে লাল কাউন্টার দুটি একত্রে থাকবে। এবার একত্রে থাকবে, মনে আছে একত্রে থাকা মানে কি? ওই যে বস্তায় ভরে দিতাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ একত্রে থাকা, ওই টাইপের। তো তুমি দুইটা লালকে একটা বস্তায় ভরে দিয়ে একটা চিন্তা করো যে আমার 7টা আছে গ্রিন, ওকে, দেন 4টা আছে ব্লু, বাট এটা তো বস্তায় ভরে ফেলছি, তো 2টা রেড মিলে আমি একটা কল্পনা করব। তাহলে কয়টা বল হইলো দেখো তো? কাউন্টার, সরি কয়টা কাউন্টার? 7 আর 4 11, আর এই পুরোটা মিলে একটা, 11 আর 1 কত? 12। তাহলে তোমার 12টাকে বিন্যস্ত করা যাবে 12 ফ্যাক্টোরিয়াল উপায়। বাট সেখানে যেহেতু 7টা এক জাতীয় 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 4টা এক জাতীয় 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, দেন ওই যে দুইটা লাল তারা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে না, দুইটা বিন্যস্ত হতে পারে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল উপায়, বাট দুটো তো আবার সেম এক জাতীয়, তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। অর্থাৎ তুমি তো জানোই যে দুইটা নিজের মধ্যে কি বিন্যস্ত হবে, যাই তুমি বিন্যস্ত করবা সব হুবহু একই জিনিস। বলো বুঝতে পারলাম কিনা? একদম ইজি।
এটা দেখো কি বলা হইলো, আমাদের গণিতের 5টা বই, ফিজিক্সের 3টা বই, কেমিস্ট্রির 2টা বই আছে, এদেরকে এমনভাবে রাখতে হবে যাতে একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকে। মানে এখানে স্পেসিফিক কোনোটা বলে না যে গণিত, ফিজিক্স নাকি কেমিস্ট্রি, বলছে ম্যাথসেরগুলো সব একসাথে, ফিজিক্স সব একসাথে, কেমিস্ট্রি সব একসাথে। বলো কিভাবে রাখবো? আমি বস্তায় ঢুকাবো এবং এবার আলাদা আলাদা বস্তা, 3টা আলাদা বস্তা হবে, বুঝতেছো? এই 5টা মিলে একটা বস্তা। দেখো 5 হলো ম্যাথস, 5 ম্যাথস, এটা একটা বস্তা। এই দেন হলো 3টা ফিজিক্স, 3টা হচ্ছে ফিজিক্স, এই পুরাটা হচ্ছে আরেকটা বস্তা গেল। অ্যান্ড দেন ফাইনালি কেমিস্ট্রি হচ্ছে 2টা, 2 কেমিস্ট্রি, এটা আরেকটা বস্তা। তোমার বস্তা কয়টা বলো? 3টা। এদের বস্তাকে কি একটা বস্তু চিন্তা করতে হয়, তাহলে 1 2 3, 3টাকে কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল উপায়, কোনোই তো প্যারা নাই, 3 ফ্যাক্টোরিয়াল। দেন আমাকে বলো এই যে 5টা ম্যাথের বই, ওরা নিজেদের মধ্যে সজ্জিত হইতে পারে না। সো 5টা ম্যাথের বই নিজেদের মধ্যে সজ্জিত হইতে পারে 5 ফ্যাক্টোরিয়াল। অনেকে ভাবে ভাইয়া এখানে আবার 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগবে না। ভাগ করা লাগবে না কেন? গণিতের 5টা বই যে সেম, এটাকে একবারও বলছে? 5টা বই তো আলাদা আলাদা হইতেই পারে, ম্যাথসের বই তো আলাদা আলাদা হইতেই পারে, তাই না? সো আমরা আলাদা ধরবো, 5 ফ্যাক্টোরিয়ালেই সাজানো যায়। ওকে, দেন ফিজিক্সের 3টা নিজেদের মধ্যে আবার 3 ফ্যাক্টোরিয়ালে সজ্জিত হইতে পারে, আবার কেমিস্ট্রির 2টা নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়ালে সজ্জিত হইতে পারে। বুঝছো? এই যে কিছু কিছু ভিন্নতা কিন্তু আছে এই ম্যাথগুলায় ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে, এই জন্য শব্দ গঠনের বাইরেও আলাদা করে এইগুলো একটু দেখাই দিতেছি। বুঝছো? এবার মেইন ইম্পর্টেন্ট যে 2টা ম্যাথ, দেখো কি বলা, এদেরকে আমি নাম দিছি হচ্ছে বাছাইকরণ। বুঝছো? একটা লোকের 6টা পতাকা আছে। কয়টা পতাকা বলো? 6টা পতাকা, যার মধ্যে তোমাকে বলা একটা হলো সবুজ, গ্রিন হচ্ছে একটা, গ্রিন আছে হচ্ছে একটা, ঠিক আছে। দেন আমাদের হোয়াইট হলো 2টা, কি বলো? হোয়াইট হচ্ছে 2টা গেল। দেন আছে হচ্ছে ইয়েলো 3টা, ইয়েলো হচ্ছে 3টা। এখান থেকে সে কয়টা পতাকা নিয়ে সংকেত দিবে, সংকেত তৈরি করবে? 5টা পতাকা নিয়ে। ভালো মতো মনে করে দেখো, যখন এক জাতীয় বস্তু থাকে, ধর আমি একটু মনে করাই দেখাই, ধর একটা শব্দ আব্বা, এখানে কিন্তু এ আছে 2টা, এরপরে বি আছে 2টা। দেখবা আমরা যতগুলো শব্দ গঠনে টাইপ পড়ছি, আমরা এটা পড়ি নাই যে এখান থেকে 3টা বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। কেন? এক জাতীয় বস্তু থাকলে যদি পুরোটা না নাও, এটা আমরা শিখি নাই। দেখবা আমরা শিখছিলাম এক জাতীয় বস্তু থাকলে সবগুলো নিয়ে বিন্যাস সংখ্যা। মনে পড়ে কিনা আমরা যতগুলো শব্দ গঠনে টাইপ করছি? তাহলে এখান থেকে 3টা নিয়ে কি করা যাবে না? যাবে, বাট সেখানে সমাবেশের কনসেপ্ট লাগে বা সিলেকশনের কনসেপ্ট লাগে। সেই সিলেকশনটা এখন দেখতেছি। সমাবেশ দিয়ে আবার করা যাবে, কিভাবে করব সেটা সমাবেশে ঢুকে দেখব। আপাতত সিলেকশনটা দিয়ে করো, আপাতত আমরা সিলেকশন দিয়ে কল্পনা করব। বুঝছো? সো এটা কিন্তু ইউজুয়াল নিয়মে করা যায় না, যেটা এক জাতীয় 3টা ইয়েলো 2টা হোয়াইট একটা গ্রিন, কিন্তু 6টা থেকে 5টা নিচ্ছি, সবগুলা নিচ্ছি না, এটা রেগুলার ম্যাথ না, একটু ভিন্নধর্মী। তাহলে কিভাবে করতে হবে দেখো, তোমার টার্গেট এদের থেকে 6টা পতাকার মধ্যে থেকে 5টা বানানো। 5টা কিভাবে বানাইতে পারো? হ্যাঁ, আমি গ্রিনের একটা রাখলাম, হোয়াইট 2টা নিলাম, ইয়েলো 2টা দিলাম। দেখো তো 2 2 4, 4 আর কি 5 হয়েছে না? অবশ্যই হয়েছে। ধরো আমি এক কাজ করলাম, এক কাজ করি, গ্রিন না নেই, গ্রিন 0, হোয়াইট 2টাই নেই, এটা 3টাই নেই। বলো তাও কি 5 পসিবল কিনা? হ্যাঁ পসিবল। আবার তুমি করতে পারো, এক কাজ করি, গ্রিন একটা নেই, ওরে একটা নেই, আর এইখান থেকে 3টা নেই। দেখো 1 1 2, 2 আর 3 5। আর কোনো উপায়ে তুমি কি 5 বানাইতে পারো? দেখো 3টা আলাদা অপশন বানায় ফেলছো তুমি নিজের জন্য। তাহলে যখন আমরা এই অপশনটায় আসি, এই যে এই অপশনটায়, তখন বলো তো কতভাবে বিন্যাস করা যাবে? তোমার জিনিস কয়টা? 5টা। সংকেতের জন্য পতাকা কয়টা? 5টা। 5টাকে সাজানো যাবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। এটা তুমি আগেও জানতা ভাই, 5টাকে নিতে পারবো, সেটা 5 ফ্যাক্টোরিয়ালেই সাজানো যাবে। বাট এইখানে 2টা এক জাতীয়, 2টা এক জাতীয়, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বলো বুঝলা কিনা? 5টাকে সাজাইতে পারি 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে, গেল। বাট যেহেতু 2টা এক জাতীয়, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ চলে গেছে। বুঝলাম, ঠিক আছে। এবার পরেরটায় আসো, এখানে কি ঘটনা ঘটছে? এখানেও আমরা 5টাই নিছি, সো আমার বিন্যাস 5 ফ্যাক্টোরিয়ালই আসবে। বাট এবার এক জাতীয় তো 3টা আর 2টা, সো ভাগ চলে যাবে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এবং 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। বলো বুঝলা কিনা? লাস্টেরটায় চলে আসো, লাস্টেরটায় এই ক্ষেত্রে কি হয়েছে? এবারও 5টা, 5টাকে তো 5 ফ্যাক্টোরিয়ালই হবে, বিন্যস্ত করা যায়। বাট এবার দেখো একমাত্র আছে 3 ফ্যাক্টোরিয়াল, যেটা এক জাতীয়। তাহলে এই তো তোমার টোটাল যে আনসার সেটা হবে এই 3টার যোগফল, এই সবগুলোকে যোগ করে দেবা, 3টাকে যোগ করলে যা হবে সেটাই তোমার মোট পসিবল কি বলো সংকেত সংখ্যা, যতগুলো সংকেত তুমি দিতে পারো।
বুঝতে পারছো? তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া 6টার মধ্যে থেকে 5টা নিছি, ডিরেক্টলি 5 ফ্যাক্টোরিয়াল কেন দিলেন, 6p5 এই টাইপের কিছু হবে না? এই কনসেপ্টগুলো, এই কি বলা যায়, ডাউটগুলো ক্লিয়ার হবে আমরা আর একটা বা দুইটা ক্লাস করে ফেলে। সমাবেশটা শিখে গেলেই এইটা তুমি আরো ক্লিয়ারলি বুঝবে। আপাতত এই ম্যাথটা এতটুকুই বুঝে রাখো যে আমার 5টা সংকেত নিতে হলে বাছাই করতে হয় যে আমি 6টার মধ্যে কেমন 5টা নিব। ইয়েলো 2টা নিয়ে 5টা বানাবো নাকি ইয়েলো 3টা নিয়ে 5টা বানাবো। দেখো ইয়েলো 2টা নিলে অপশন এই একটাই আছে, বাট ইয়েলো 3টা নিলে তোমার কাছে 2টা অপশন, যে গ্রিনকে নেও নাহলে না নাও। কেন? কারণ হোয়াইট একা 2টা সাপ্লাই দিতে পারে। তো তুমি আগে চয়েস করছো, যে কোনো একটা কম্বিনেশন আগে বাছাই করছো। বাছাই করা মানেই হচ্ছে সমাবেশ। বুঝছো? সমাবেশটা ক্লিয়ার হলে আরো বুঝে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট মনে করো 3টা কেস, ওই যে এতক্ষণ যেমন আমরা কেসে ভাগ করতাম, এখানে 3টা কেস পসিবল হয়েছে। এই যে কেস 1, দেন হচ্ছে কেস 2, দেন কেস 3। এবং প্রত্যেকটা কেসে তুমি 5টা বাছাই করার পর তোমার কাছে পতাকা তো আসেই 5টা। সো 5টাকে সাজানো যায় অলওয়েজ 5 ফ্যাক্টোরিয়াল উপায়। 5টার মধ্যে থেকে 5টা 5 তাহলে সেটা কি 5 ফ্যাক্টোরিয়াল উপায়। কিন্তু কেন ভাগ দিলাম? ওটা তো ওই যে এক জাতীয় বস্তু থাকলে যতগুলা থাকে ততর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ চলে যায়। বুঝলাম? এই ম্যাথটা আরো ক্লিয়ার হবে সমাবেশ পড়ার পরে। আমি আবার আসবো এটাতে, ঠিক আছে? একটু কি মানে লিঙ্ক আপ করা লাগবে, নাহলে তো জাস্ট স্পুন ফিড হয়ে যাবে। এই জন্য আগে থেকে একটু গ্লিমস দিলাম, ঠিক আছে? চলো এরকমই আরেকটা ম্যাথ, একটু নিজেরা ট্রাই করো। কি বলা? এবার একটা আছে হোয়াইট, তাকায় দেখো কি বলা, হোয়াইট আছে হচ্ছে একটা, ওকে মানলাম। দেন রেড আছে হচ্ছে 2টা, ওকে রেড আছে 2টা। দেন গ্রিন আছে 3টা, আমাদের এবার পতাকাও এবারও 6টা হয়েছে। এখান থেকে তোমাকে 4টা পতাকা নিতে বলছে, এবার বেশি না, এবার 4টা। আগে তো 5টা নেওয়া গেছিল, এবার বলছে যে কোনো 4টা নাও। কিভাবে নিতে পারো দেখো, তুমি বলতে পারো আরে হোয়াইটের একটা আগে নেই, রেডের থেকেও একটা নেই, এখান থেকে 2টা নেই। আবার বলতে পারে এখানে একটা নেই, এখানে 2টা নেই, এখানে একটা নেই। বলা হয় কিনা? আবার তুমি এটা বলতে পারো যে কি বলছে সে কতভাবে তৈরি করতে পারে। এখানে কি বলা আছে যে কোনোটা বাদ দেওয়া যাবে না? যেমন তোমাকে কিন্তু মাঝে মাঝে বলতে পারে যে কোনোটা বাদ দেওয়া যাবে না, তখন কিন্তু এই যে এই সেকেন্ড কেসটা নেওয়া যাবে না। কেন? কারণ ওখানে তো তুমি 0 মানে গ্রিনকে বাদ দিয়ে দিছো, এটাই আমি চেক করতেছিলাম। না, কোনোটা বাদ দিতে বলে না। তো আমি চাইলে এমনও করতে পারি, এইখানে একটা নিলাম, আমি রেড নিলামই না, আমি গ্রিন দিয়েই ফিল আপ করে দিলাম। দেখো 1 আর 3 তাও 4, তাহলে কতগুলা কেস পাওয়া যাইতেছে দেখছো? আবার কি হইতে পারে, আমি হোয়াইট বাদ দিলাম, তাহলে রেডকে নিলাম একটা, গ্রিনকে নিলাম 3টা, গেল। হোয়াইট বাদ দিলাম, তাহলে এখান থেকে নিলাম 2টা, এখান থেকে নিলাম 2টা। দেখো তো আর কি কোনো কেস পসিবল? আর কি কোনো কেস পসিবল? এটাকে বাদ দিয়ে দিলে তো তোমার 3টা আসবেই না, সরি 4টা আসবেই না। আমার মনে হয় না আর কোনো কেস পসিবল। এরপর তো তুমি বুঝবাই 4টাকে করা যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। 2টা আছে সমজাতীয়, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখানেও আছে 4টা, 4টার মধ্যে 2টা সমজাতীয়, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখানেও আছে 4টা, 3টা সমজাতীয়, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখানেও আছে 4টা, 3টা সমজাতীয়, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর ফাইনালেও আছে 4টা, কিন্তু 2টা আছে সমজাতীয়, তাহলে 2বার ভাগ যাবে, একবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। যেটা যেটার বরাবর ওই বরাবর একটু নিজেরা বুঝে নিও, বুঝলা কিনা? জাস্ট এই বাছাইয়ের কম্বিনেশনগুলো বানাও, কত উপায় করা যাচ্ছে। কিন্তু তুমি দেখে দেখে যে মোট আছে 4টা, 4টাকে করা যায় 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যাস, যেহেতু 3টা এক জাতীয়, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখানে 3টা, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখানে দেখো কি হয়েছে, 2টা 2টা, তাই 2বার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়েছে। বুঝতে পারছো? দেন ফাইনালি জাস্ট সব যোগ করে দিতে হবে। এগুলো জাস্ট একটু দেখে রাখো, আমরা সমাবেশটা পড়ে ফেলার পরে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমরা বিন্যাস মোটামুটি শেষ করে ফেলছি। এখন আমরা আস্তে আস্তে তাহলে সমাবেশের ভিতরে ঢুকে যাব। বুঝছো? সমাবেশের একদম প্রাথমিক যে ধারণা সেটা নিয়ে ফেলি, চলো। ওকে, সমাবেশে ঢোকার আগে আমি আবার সেই বিন্যাসেরই একটা কনসেপ্ট নিয়ে আসবো। সেটা হচ্ছে ওই যে আমরা শব্দ গঠন করতাম না, ধরো ওই শব্দ গঠনেরই কনসেপ্ট। ধরো আমার কাছে 4টা লেটার আছে, এ বি সি ডি। আমি যদি বলি যে এই 4টা লেটার থেকে যে কোনো 3টা লেটার নাও, 3টা লেটার নিয়ে তুমি কতগুলো অর্থবোধক শব্দ তৈরি করতে পারবে। এটা কিন্তু বিন্যাসে তুমি পড়ে ফেলছো। কয়টা উপায় করা যেত বলো? 4p3 উপায় করা যেত। মনে আছে? 4টা থেকে 3টা নিয়ে যতগুলা ভাবে তুমি সাজাইতে পারো, বিন্যস্ত করতে পারো, 4p3 উপায়। সো তোমার আনসার দেখো এরকম আসতো, 4 গুণ 3 গুণ হচ্ছে 2 মানে হচ্ছে 24টা। এই 24টা। আমি যদি একটু ম্যানুয়ালি করার ট্রাই করি, ম্যানুয়ালি কীরকম আসতো দেখো, যে তুমি এ বি সি নিছো, দেন এদের মধ্যে আবার বিন্যাস পসিবল ছিল যে এ সি বি। আবার ধরো এ তো শেষ, সামনে নেওয়া, বিকে সামনে নিলে কি আসতো, সি এ। আবার বিকে রেখে লেখা যেত এসি, তারপর আবার সিকে রেখে লেখা যেত এ বি, আবার সিকে রেখে লেখা যেত বি এ। তাহলে যেই 3টা একবার সিলেক্ট করছো তাদের মাঝখানে দেখো 6টা চলে আসছে। আবার দেখো আমি কি করতে পারি, অন্য একটা কালি নিই। এবার আমি এবিসি না,
এখন ধরো ABD দিছি, এই ABD, তখন আবার এদের মধ্যে বিন্যাস হইতো এই যে এরকম, তারপর ধরো BAD BDA, তারপরে যে DABDBA। সো এরকম করে তুমি 4 6 24টা পাবা, মানে যে কোনো 3টা নিচ্ছ, ওই 3টা আবার কয়ভাবে নিজেদের মধ্যে সজ্জিত হইতে পারতেছে বলো? 6 ভাবে। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি সবগুলোই করতে, তাহলে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? আসো পরেরটাও করে ফেলি। আমি চলো এবার A নিছি, B নিছি, C নিছি, ABD নিছি, এবার চলো নিয়ে নিই ACD নিয়ে করি। দেখো এরকম হবে। আবার C কে শুরুতে রাখলে কি আসবে? DA, আবার আসবে CAD, আবার যদি D কে রাখি আসবে AC, আবার D কে রাখলে হবে CA। সো ফাইনালি এবার A কে বাদ দেওয়ার সময় চলে আসছে। চলো A কে বাদ দিয়ে আমরা 4টা কালার নিছি, বুঝছো, একটা জিনিস বোঝানোর জন্য। এবার A কে বাদ দিয়ে BCD বা BDC, আবার লেখা যায় CDB, আবার লেখা যায় CBD, আবার লেখা যায় DBC, এবং ফাইনালি DCB। দেখো আমাদের যে টোটাল 24টা শব্দ পসিবল, সেটা একদম আমি নিজে ম্যানুয়ালি লিখে ফেলছি। তোমাদের কিন্তু এরকম বলছিলাম যে শুরুর দিকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে এরকম ম্যানুয়ালি কিছু কিছু জিনিস লিখে করতে পারো, যেগুলো এরকম কাউন্ট অল্প অল্প, তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি একটু তাকায় দেখো, তোমার যে 24টা শব্দ আসলো তার মধ্যে 4টা সেগমেন্ট আছে। এটা একটা সেগমেন্ট, দেখো এটা একটা সেগমেন্ট, সেগমেন্ট 1, সেগমেন্ট 1, এটা সেগমেন্ট নাম্বার 2, এটা সেগমেন্ট নাম্বার 3, এটা সেগমেন্ট নাম্বার 4। এই সেগমেন্টটা কিসের? যে তুমি ওই 4টার মধ্যে কোন 3টাকে নিচ্ছ। দেখো এই 6টা শব্দতেই ABC আছে, এই 6টা শব্দতেই ABD আছে, এই 6টা শব্দতেই ACD আছে, এখানে আছে BCD। মানে আগে তোমাকে বাছাই করতে হয় যে যে 4টা আছে 4টার মধ্যে 3টা আগে বাছাই করো, তারপরে তাদের মধ্যে সাজাও, যতভাবে তুমি সাজাইতে পারো সেটা করে বিভিন্ন শব্দ তৈরি করা যায়। মানে বিন্যাস আসলে 2টা ধাপে হয়। প্রথম ধাপ হচ্ছে বাছাই, এবং পরের ধাপ হচ্ছে সেটাকে সাজানো। মাথায় ঢুকায় ফেলো, বিন্যাস আসলে 2 ধাপে হয়, আগে বাছাই, তারপর হচ্ছে সাজানো। তো দেখো আমি একটু লিখতেছি যে আমাদের যে বিন্যাস, যে কোনো বিন্যাস মানে 2টা ধাপ। ধাপ নাম্বার 1 হচ্ছে বাছাই, দেন যে দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে সাজানো, সেটা হচ্ছে সাজানো। এখন কি বলছিলাম যে যতগুলো আংশিক কাজ হয় তাদের মধ্যে গুণফল হয়। তুমি বাছাই করলে তো কাজ শেষ হয় নাই, সাজাইতেও হবে। সো এর মধ্যে কি হয়ে যাবে বলো? গুণ হয়ে যাবে। এটাই গেল বিন্যাস। আর আমাদের সমাবেশ কি জানো? আমাদের সমাবেশ হচ্ছে শুধু বাছাই। আমাদের সমাবেশ কি বলো? শুধু বাছাই। সমাবেশ মানে হচ্ছে বাছাই। তাহলে কি বুঝলা? যে এতদিন বিন্যাস করতেছো মানে সেখানেও কোনো না কোনোভাবে সমাবেশ হচ্ছে, সমাবেশ হয়েই দেন ওটাকে সাজানো হয়, তাহলে ওটা বিন্যাস হয়ে যায়। তাহলে সমাবেশটা আসলে কি? আমি যদি তোমাকে বলতাম, দেখো আমি আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি এই জিনিসটাকে কপি করে। আমি যদি তোমাকে বলতাম যে তোমরা আমাকে এই সেম কোশ্চেনটারই আনসার দাও, বাট হোয়াট ইফ এরা আর লেটার না, এরা এক একটা দেশ, এরা হয়ে গেছে এক একটা কান্ট্রি। এ ফর ধরো আমি দিয়ে দিছি আর্জেন্টিনা, এ ফর আর্জেন্টিনা। বি ফর ধরো দিয়ে দিছি ব্রাজিল, ব্রাজিল। সি ফর ধরো দিয়ে দিছি কানাডা, আপাতত কিছু মনে আসতেছে না আর, কানাডা। আর ডি ফর ধরো দিয়ে দিছি ডেনমার্ক, ডেনমার্ক। তখন বলো তো, তোমাকে যদি আমি বলতাম যে এদের থেকে আগে যেমন তুমি শব্দ গঠন করছো, এখন কতভাবে তুমি 3টা দেশ নিতে পারো একসাথে? তুমি নিতে পারো 4 ভাবে। কে কে? আমার একবার আর্জেন্টিনা আসতেছে, একবার ব্রাজিল, একবার কানাডা, আরেকবার আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ডেনমার্ক, আরেকবার আসতে পারে ব্রাজিল কানাডার সাথে ডেনমার্ক, আরেকবার আসতে পারে কে বলো? বি কে সববার নিছি না, আর্জেন্টিনা কানাডার সাথে ডেনমার্ক। এইগুলোই। তুমি যদি বলো না ভাই এদেরকে তো সাজানো যাবে, এই যে ABC কে কতভাবে সাজানো যায়, ভাই আমি আর্জেন্টিনা ব্রাজিল কানাডা নেওয়া যে কথা, কানাডা ব্রাজিল আর্জেন্টিনা নেওয়া একই কথা। মানে দেশের ক্ষেত্রে কোনটা আগে লিখলাম কোনটা পরে লিখলাম সেটা ম্যাটার করে না, আমি জাস্ট 3টা দেশকে একটা গ্রুপে নিচ্ছি, একসাথে নিচ্ছি। বাট শব্দ গঠনের ক্ষেত্রে স্পেলিং চেঞ্জ হয়ে গেলে কিন্তু শব্দ আলাদা আলাদা হয়ে যায়। মানে কখনো কখনো আমার বিন্যাস দরকার হয়, আর কখনো কখনো শুধু বাছাই দরকার হয়, আর এই শুধু বাছাইটার নামই হচ্ছে সমাবেশ। শুধু বাছাইটাই হচ্ছে সমাবেশ। এবং দেখো তুমি ঠিক 4টা সেগমেন্টেই ভাগ করতে পারতেছিলা, ওই 4টা সেগমেন্টই আসলে এক একটা সমাবেশ ছিল। সেইগুলোকে আবার তুমি 6 ভাবে কি করতে পারছো? সাজাইতে পারছো। জিনিসটা বুঝছো? তার মানে আমাদের এখানে 24টা বিন্যাস 4টা সমাবেশে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমি দেখো এভাবে একটু লিখতে পারি ম্যাথমেটিক্যালি যে আমার 24টা বিন্যাস, 24টি বিন্যাস। তোমরা ইকুইভ্যালেন্ট সাইনের সাথে অভ্যস্ত না? মানে সমান না, ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য।
চারটা সমাবেশের সমতুল্য, চারটি সমাবেশের সমতুল্য এভাবে লেখা যায়। দেখো 24টা বিন্যাস থেকে আমরা 4টা সমাবেশ পাইলাম। তাহলে ঐকিক নিয়ম করো, যদি একটা বিন্যাস হইতো সেটা হয়তো কি 4/24টি সমাবেশের সমতুল্য। আচ্ছা ডট ডট দিলেই তো হয়, মানে কি 1/6। সুতরাং আমি যদি বলি আমার বিন্যাস তো যে কোনো কিছু হইতে পারে, এক্ষেত্রে হয়েছে কি বলো 4p3 হয়েছে, এক্ষেত্রে হয়েছিল 4p3। তাহলে 4p3টা বিন্যাস হবে দেখো কতটুকের সমতুল্য, ইকুইভ্যালেন্ট। এখানে 1/6 গুণ হচ্ছে সেই 4p3, এতটা সমাবেশ। মানে আগের যে বিন্যাস ছিল 4p3 তাকে আমরা 6 দিয়ে ভাগ দিচ্ছি। এই 6টা আবার কি দেখো 6 হচ্ছে, ভালো মতো দেখো, এটা তো আসলে আমাদের এনপিআর বিন্যাস কিভাবে বের করে বলো, এনপিআর। সেই এনপিআর সমান এই 1/6 আসলে কিছুই না, দেখো এখানে 3 ছিল না, 6 হচ্ছে 3 এর ফ্যাক্টোরিয়াল। কারণ কি তুমি দেখো একটা সেগমেন্টকে 3টাকে সাজাচ্ছ কয়ভাবে, 3 ফ্যাক্টোরিয়ালে, অর্থাৎ এনপিআর এর আর ফ্যাক্টোরিয়ালে ওদেরকে সাজানো হয়। সমাবেশে তো ওই সাজানোটাই দরকার হয় না, কই গেল, এই যে সমাবেশে তো ওই সাজানোটাই দরকার হয় না, শুধু বাছাই লাগে। সো ওই যে সাজানো সেটাকে ভাগ দিতে হবে না, সেই সাজানোটা দিয়ে তাই দেখো ভাগ দেওয়া হচ্ছে। অর্থাৎ নিচে আসলে আছে কি দিয়ে ভাগ জানো, ওই যে তোমার এনপিআর সেটাকে আমরা ভাগ দিতেছি আর ফ্যাক্টোরিয়াল দিয়ে, তাহলে এইটা হচ্ছে আমাদের এনপিআর এর সমতুল্য এই, আর এইটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়ালের সমতুল্য। বুঝতে পারছো, এনপিআর কে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে আমরা সমাবেশ পাচ্ছি। ক্লিয়ার হলো কিনা আরেকবার একটু সহজ করে মাথায় রাখো, যে আমার বিন্যাস মানে আগে তো বাছাই করলাম, এই যে এবিসি আসবে, এবিডি আসবে, এসিডি আসবে, বিসিডি আসবে, এরপর আবার এদেরকে সাজাইছি। কয়ভাবে সাজানো যায়, 3টাকে 3 ফ্যাক্টোরিয়ালে সাজানো যায়, 3টাকে 3 ফ্যাক্টোরিয়াল, 3টাকে 3 ফ্যাক্টোরিয়াল, 3টাকে 3 ফ্যাক্টোরিয়াল, মানে আরটাকে আর ফ্যাক্টোরিয়ালে সাজানো যাবে, রাইট। বাট সমাবেশে শুধু বাছাই করলেই কাজ শেষ। এই যে দেখো জাস্ট 4টা বাছাই করছে, তাহলে 24টা 4টা সমাবেশে সমতুল্য। তাহলে এদের মধ্যে দেখো একটা রিলেশন চলে আসার কথা, এনপিআর আর দেখো আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, মানে এনপিআর কে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে সমাবেশ পাওয়া যায়। বিন্যাসকে যেমন এনপিআর বলে, সমাবেশকে কি বলে সেটাই দেখো এখন শিখবো। কি বলা, এনটি ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবার করে আরটি ভিন্ন ভিন্ন জিনিস বাছাই করলে, মনে করে দেখো বিন্যাসে এরকম একটা স্লাইড ছিল, তখন বলা হচ্ছিল এনটি ভিন্ন ভিন্ন জিনিস থেকে আরটি ভিন্ন ভিন্ন জিনিস নেওয়া হলে বা বিন্যাসিত করলে বা সাজানো হলে কথাটা ছিল। বাট এখানে কি বলা হচ্ছে, বাছাই করলে। এইটাকে প্রকাশ করা হয় এনসিআর, সি মানে কম্বিনেশন আর পি মানে পারমিউটেশন, বিন্যাস এনপিআর, আর এটা হচ্ছে আমাদের সমাবেশ এনসিআর। তাহলে এনসিআর তুমি কিভাবে পাচ্ছ, এনপিআর কে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে, অর্থাৎ এনসিআর সমান হচ্ছে ওই যে আমাদের এনপিআর ছিল না, তাকে আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলেই এনসিআর পাওয়া যাচ্ছে। বুঝছো, আমি আরো এটা মনে রাখি না, আমি কিভাবে মনে রাখি জানো, বিন্যাস মানে কি বল, আগে বাছাই দেন সাজানো, আগে বাছাই দেন সাজানো। অর্থাৎ আমার যে বিন্যাস এনপিআর সেটা আমি পাবো কিভাবে, আগে বাছাই করব, বাছাই করে সমাবেশের সাহায্যে, সমাবেশ হচ্ছে এনসিআর। এই সাজায় কিভাবে, তুমি আরটা নিছো, আর ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়, অর্থাৎ সাজাইতে পারবা আর ফ্যাক্টোরিয়াল উপায়ে। দুইটা আংশিক কাজ না, দুইটার মধ্যে গুণফল হয়ে যাবে। এই দেখো আমাদের যে বিন্যাস আর সমাবেশ এদের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা বের করে ফেলছি। বলো বুঝতে পারলা কিনা, সমাবেশের ইনিশিয়াল আইডিয়াটা হয়ে গেছে কিনা। আরও দেখো ক্লিয়ার করি, আমরা এই ম্যাথটা করছি বিন্যাস চ্যাপ্টারে। ইকুয়েশন শব্দটি থেকে 5টা বর্ণ নাও, নিয়ে এদেরকে কতভাবে সাজানো যায় সেটা বের করো। আমরা কিন্তু এই টাইপটা করছি, তাই না? তুমি কি করতা, যে এখানে বর্ণ আছে টোটাল কয়টা, মনে করে দেখো, বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8, 8টা থেকে 5টা নিয়ে সাজানো যায় 8p5 উপায়ে। এটার ভ্যালুটা বের করে দেখো, এটার ভ্যালু হচ্ছে 8p দেন হচ্ছে 5, এটা হচ্ছে 6720। এই যে এতটা শব্দ গঠন করা যাবে। আমি যদি এখন তোমাকে বলি না সরাসরি করা যাবে না, আগে সমাবেশ করো, আগে বাছাই করো, দেন সাজাও, আমাকে বুঝায় তুমি করতা কি, আগে বাছাই করতে হবে, দেন তুমি সাজাইতে পারবা, দেন সাজানো যাবে। আগে বাছাই করো, সাজানো মানে কি, ওদেরকে বিন্যস্ত করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে নিয়ে বসানো, তাই না? আগে বাছাই করো, তোমার 8টা থেকে 5টা বাছাই করতে হবে,
এইটা করা যায় হচ্ছে 8C5 উপায়। বাছাই মানেই কম্বিনেশন বা সমাবেশ, 8C5। দেন 5টাকে কয় উপায় সাজাতে পারো? 5P5 বা 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5টাকে সাজানো যাবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল উপায়। আর দুইটা আংশিক কাজ না পুরো কাজের, তাই এর মধ্যে কি হবে? গুণফল। দেখো আমি ক্যালকুলেটরের সাহায্যে ভ্যালুগুলো বসাচ্ছি। আমার 8C5 এর ভ্যালু হচ্ছে 56, আর 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু খুব সম্ভবত 120 আসার কথা। করে দেখি, হ্যাঁ 120। এবার এই দুটাকে যদি গুণ করি, দেখো সেই 6720 চলে আসছে। তাহলে নিজেদের অজান্তে আসলে আমরা সরাসরি ভিতরে ভিতরে এই কাজ করে ফেলি। বুঝছো? অনেকে ভাবতে পারো তাহলে সমাবেশের দরকার কি, আমি তো বিন্যাস দিয়ে পারতেছিলাম, এটা তো শর্টকাট, এটা তো লং প্রসিজার। ভাই এখানে কোনো এক জাতীয় বর্ণ ছিল না। আমি তোমাকে দেই এই যে আব্বা, এই শব্দ, দেখো আব্বা, এইখান থেকে তুমি আমার কইরা দাও 2টা বর্ণ আইনা বা 3টা বর্ণ আইনা, তখন কিন্তু পারবা না। আমি দেখো সবগুলা বর্ণ নিছি 5টা। সো সবগুলা বর্ণ না নিলে সেখানে যদি এক জাতীয় কিছু থাকে, রিপিট থাকে, তখন ঝামেলা লেগে যাবে। এগুলো সব আমরা সমাবেশেই করতে পারবো শুধুমাত্র। কিন্তু আমরা শব্দ গঠনে অনেক ম্যাথ করছি বিন্যাসে, কিন্তু সেটা এই টাইপের করি নাই যে 4টার মধ্যে মাত্র 2টা নিচ্ছি বা 3টা নিচ্ছি, সেটা নিয়ে শব্দ গঠন করিনি। করছি কখন? যখন এরকম রিপিট নাই, এক জাতীয় বর্ণ নাই, তখন করছি। সো আমাদের সমাবেশের কনসেপ্টও শিখতে হবে, কারণ রিয়েল লাইফে কোনো কোনো কেসে সমাবেশের প্রয়োগ হয়, কোনো কোনো কেসে বিন্যাসের প্রয়োগ হয়। বুঝেছো না? ধরো তুমি প্লেয়ার নিবা, তুমি 11টা প্লেয়ার নিবা। হ্যাঁ, এখন প্লেয়ারের পজিশন ম্যাটার করে, তাহলে প্লেয়ার বাদ দাও। ধরো কি বলা যায়, ওই যে দেশের মধ্যে খেলা, তুমি ব্রাজিল আর্জেন্টিনা খেলুক আর আর্জেন্টিনা ব্রাজিল খেলুক, একই কথা। তো সেখানে সাজানো বা ক্রম তো ম্যাটার করতেছে না, সেখানে লাগবে সমাবেশ, বিন্যাস না। সো রিয়েল লাইফে এক এক ক্ষেত্রে এক এক ইউজ কেস আছে, কখনো বিন্যাস, কখনো সমাবেশ। এই জন্য আলাদা করে আমাদের দুইটাই শিখতে হচ্ছে। বুঝতে পারছো? সো আমরা অফিসিয়ালি তাহলে সমাবেশের মধ্যে ঢুকে গেছি। এখানে আব্বা না লেখা থাকুক, দেখতে কেমন লাগে যে আমি মনে ভয় পেয়ে আব্বুকে ডাকতেছি। ওকে, দেখো ফাইনাল কথা এটাই যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত যে সমাবেশ সংখ্যা, সেটাকে আমরা NCR দিয়ে বা C of NR দিয়ে প্রকাশ করি, যেটা আমরা বিন্যাসে দেখছিলাম। এখানে হচ্ছে আমাদের প্রাপ্ত কি সংখ্যা বলো? সমাবেশ সংখ্যা বা মোট বাছাই করা যায় এমন সংখ্যা, সেটা হচ্ছে NCR। আর কতভাবে সাজাইতে পারতাম, কতভাবে বিন্যাস করতে পারতাম, সেটা ছিল আগে NPR। বুঝতে পারছো তো? তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ওই ভ্যালুগুলো তো বের করতে পারবাই। আমি আরও কিছু একটু দেখাই। দেখো NCR মাত্র কি দেখলাম? NPR কে R ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, রাইট? মনে করে দেখো NPR মানে কি ছিল? NPR মানে ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এখন আবার দেখো এক্সট্রা একটা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে নিচে কিন্তু আরেকটা r ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে NCR এর নতুন ফর্মুলা কিন্তু তোমাদের এইটা। NPR তো শিখছই, একইভাবে NCR এ একটা এক্সট্রা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা হয়। তাহলে আমরা আসলে কয়েকটা ভ্যালু একটু হাতে বের করি, ক্যালকুলেটর দিয়ে তো করতে পারবেই। হাতে ধরো আমাদের বের করতে দিছে 10C2, কি হবে বলো? তুমি ভাববা আগে 10P2 হলে কি করতাম? উপরে থাকতো 10 এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 10 মাইনাস 2 বা n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। আবার কি হবে? ও ফ্যাক্টোরিয়ালের লেগে গেছে। আবার নিচে একটা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে, r ফ্যাক্টোরিয়াল মানে কি 2, সো 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ করে দিতে হবে। বলো বুঝতে পারলা কিনা? তাহলে এটা করলে ভ্যালু চলে আসবে। বাট আমি এটা বলতেছি, দেখো তুমি যেমন 10P2 সরাসরি বলে দিতা না যে 10 থেকে কমাইতে থাকবে, কত অবধি যাব? 2 ঘর যাব। তাহলে 10 থেকে কমাই, 10 আরেক ঘর যাই, 9, 9 10 এ কত? 90। তাহলে এইটা যদি আমি এখানে করতে চাই 10C2, আমি কি করব বলো তো? ভাই এটার মধ্যে তো ও আছেই, ওইটা তো আছেই, এক্সট্রা একটা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে। তাহলে আমি ভাববো হ্যাঁ 10 থেকে কমাইতে থাকবো 2 ঘর, 10 9, থামলাম। এটা গেল NPR। আমার আরো r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে, r কে 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ মানে 2 দিয়ে ভাগ। এই দেখো জাস্ট 5 নং 45 চলে আসবে। বুঝছো? তো দুইটাই কিভাবে শর্টকাটে করতে পারবা, অ্যাকচুয়াল প্রসিজার, অ্যাকচুয়াল ফর্মুলা, সেটাও দেখাই দিছি। আমরা নেক্সট ক্লাসে সমাবেশের এই ফ্যাক্টোরিয়ালের যে ম্যাথগুলো বা NCR NPR এই ফর্মুলা যে ম্যাথগুলো, আগে এইগুলো করব, দেন অ্যাপ্লিকেশনগুলোয় চলে যাবে। বুঝতে পারছো? ঠিক যেভাবে বিন্যাসের অ্যাপ্লিকেশনগুলো দেখলাম প্রায় 4 থেকে 4.5টা ক্লাস ধরে। বুঝছি। আজকের ক্লাস এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।